আহ, আমার নাম ইমন। আমি আমি প্রথম বর্ষের ছাত্র। দয়া করে আমাকে যেতে দিন ভাইয়া। আমার ক্লাস আছে। অনেক কষ্ট করে এখানে পড়তে এসেছি। আমাকে মাফ করে দিন ভাইয়া। আমি আর আপনাদের সামনে আসবো না। সকাল 9:30। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের পেছনের করিডর তখন শিক্ষার্থীদের আড্ডা আর হাসির কলরলে মুখরিত ছিল। ঠিক সেই মুহূর্তেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল। পরনে একটা লুজ ফিটিংয়ের সস্তা ইস্ত্রি ছাড়া খয়েরি রঙের শার্ট, পায়ের নিচে স্যান্ডেল আর কাঁধে মলিন কাপড়ের ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাচ্ছিল ইমন। চোখে তার মোটা ফ্রেমের চশমা। আপাতত দৃষ্টিতে তাকে দেখলে মনে হবে গ্রাম থেকে আসা অত্যন্ত সাধারণ, কিছুটা ভীত আর ব্যাকটেডেড এক ছাত্র। ঠিক তখনই তাকে ঘিরে ধরেছিল একদল আধুনিক আর উগ্র মেজাজে সিনিয়র ও সহপাঠী। এদের লিডার হলো আবির, অহংকারী বড়লোক বিগড়ে যাওয়া সন্তান। সাথে ছিল তার বান্ধবী তানহা। সে নিজেকে ক্যাম্পাসের ফ্যাশন আইকন মনে করে, আর তাদের চেলা সাইম ও রিফাত। ওরে ভাই রে ভাই, দেখ তোরা আমাদের ক্যাম্পাসে কোনো চিড়িয়াখানা থেকে এই পাবলিকটা আমদানি হলো। এই ছেলে, তোমার এই শার্টের কালার চয়েস তো খোদ যমরাজও দেখলে ভয় পেয়ে যাবে। এটা কোন আমলের ফ্যাশন? ওহ গড, আবির, ওর ব্যাগটা দেখেছো? মনে হচ্ছে গ্রামের হাটে ধান বিক্রি করতে যাওয়া থলে। লিটারালি আই এম ফিলিং ক্রিজ, জাস্ট লুক অ্যাট হিম। এই ছেলে, তুমি কি আয়না দেখে বের হওনি আজকে? কিরে খ্যাত, কথা বলিস না কেন? মুখ দিয়ে কথা বের হয় না নাকি? শহরে এসে ভাষা হারিয়ে ফেলেছিস? নাম কি তোর? ক্লাস আছে, শুনেছিস ওর কথা? এই লুকে তুই ক্লাস করবি? তানহা, একে তো একটু স্মার্ট বানানো দরকার, তাই না? শোন খ্যাত, এই ক্যাম্পাসে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে। চল এখন সবার সামনে ওই টেবিলের ওপর উঠে একটা আইটেম সং গিয়ে নাচবি। যদি নাচতে পারিস তবেই ক্লাসে যেতে দিব, নাহলে এই ব্যাগ সহ তোকে আজকে ক্যাম্পাস থেকে লাথি মেরে বের করব। ন্যাকামি করিস না, রাখ তোর গরিবি আলাপ। নাচবি কি নাচবি না সেটা বল। নে তোর বস্তানি, আর নেক্সট টাইম ভালো জামা কাপড় পরে আসবি, না হলে পিটিয়ে সোজা করে দেব। উফ, মুডটাই অফ হয়ে গেল এই আনকালচার ছেলেটার জন্য। বাই দ্য ওয়ে আবির, আজ রাতে কিন্তু ডাক রেডিওতে সেই বিখ্যাত আরজে মাফিয়া কিং এর লাইভ ব্রডকাস্ট আছে, মিস করা যাবে না কিন্তু। ওনার ভয়েসটা যা ড্যাশিং না। আজকের মতো বেঁচে গেলে খ্যাত, কিন্তু মনে রাখিস রাজপ্রাসাদে থাকতে হলে রাজার নিয়ম মানতে হয়। এই ক্যাম্পাসের রাজা আমি। সামনে যেদিন পাবো সেদিন তোকে আস্ত রাখবো না। চল রে সবাই। আবির, তানহা আর বাকিরা হাসতে হাসতে করিডোর দিয়ে চলে যাওয়ার পর ইমন চরম অপমানিত হয়ে আস্তে আস্তে হাঁটু গেড়ে মাটিতে বসলো। তার মাটিতে পড়ে যাওয়া ছেঁড়া খাতার পাতাগুলো আর কলমটা কুড়িয়ে ব্যাগে ভরল। চারপাশে অন্য শিক্ষার্থীরা তাকে দেখে হাসাহাসি করছিল। কেউ কেউ করুণার চোখেও তাকাচ্ছিল, কিন্তু ইমন একটি শব্দ উচ্চারণ করল না। সে মাথা নিচু করে সব উপহাস মুখ বুজে সহ্য করে নিল। তবে তার এই অতিরিক্ত শান্ত ও নীরব স্বভাবের পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা সাধারণ কেউ বুঝতে পারল না। সে চশমাটা ঠিক করে অত্যন্ত সাধারণ ভঙ্গিতে হেঁটে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। রুদ্র, রাজশাহী সিটির আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের ছেলে। আবিরকে নিশ্চয়ই চিনো। আজ রাতে আমাদের যে লাইভ মিটিং আছে তার ঠিক আগে আবিরের বাবার সমস্ত ব্যাংকিং ডিটেলস, ব্ল্যাক মানির সোর্স আর ওদের আন্ডারওয়ার্ল্ডের চোরা চালানের ফাইলটা আমার টেবিলে চাই। ও আজ একটা বাঘের লেজে পা দিয়েছে। ও জানতে চায় এই ক্যাম্পাসের রাজাকে। আজ রাতেই ডার্ক রেডিও লাইভে আমি ওনাকে বুঝিয়ে দেব, কিং যখন শান্ত থাকে তার মানে এই নয় যে সে স্বীকার করতে ভুলে গেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ রুদ্র। আজ রাতে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপবে আমার এক ঘোষণায়। ইমন ফোনটা কেটে পকেটে রেখে দিল, আবার চশমাটা ঠিক করে অত্যন্ত সাধারণ ও ব্যাকটেডেড ভঙ্গিতে হেঁটে সে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্যাম্পাসের করিডোরে তখনও শিক্ষার্থীদের নিজেদের মতো ব্যস্ত। কেউ কেউ ইমনের দিকে তাকিয়ে ফিসফিস করে হাসছে।
আর তাকে খ্যাত বলে উপহাস করছে। কিন্তু কেউ জানল না আজ রাতে এই শহরের বুকে এক ভয়ঙ্কর ঝড় আশ্রে পড়তে চলেছে, যার নিয়ন্ত্রণ থাকবে এই অতি সাধন সেজে থাকা ছেলেটারই হাতে। পুরো রাজশাহী শহর কাঁপিয়ে দিতে তার মাত্র কয়েকটা সেকেন্ড লাগবে, অথচ সে এখন শান্ত পায়ে ক্লাসের পেছনে বেঞ্চে গিয়ে সবর অবহেলা সহ্য করে বসার প্রস্তুতি নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের 1 নম্বর গ্যালারি রুমে তখন প্রথম বর্ষের ক্লাস শুরু হয়ে গেছে। এগ্রোনমি বিষয়ের কঠিন সব তাত্ত্বিক আলোচনা চলছে। ক্লাসের বিলাসী আর আধুনিক ছাত্রছাত্রীরা এসি রুমে ঠান্ডা বাতাসে বসে কেউ হাই তুলছে, কেউ আবার দামি আইফোনে চ্যাট করছে। ঠিক পেছনের ভাঙ্গা বেঞ্চের এক কোণায় মাথা নিচু করে বসে আছে ইমন। একটু আগে করিডোরে যে অকথ্য অপমান আর ছোট কথা সে সহ্য করে এসেছে, তার কোনো ছাপ এখন তার মুখে নেই। সে শান্তভাবে শিক্ষকের লেকচার শুনছে। ক্লাস নিচ্ছেন ডিপার্টমেন্টের সবচেয়ে কড়া এবং গম্ভীর শিক্ষক ডক্টর আশরাফুল আরিফ। তিনি বোর্ডে জটিল কিছু কৃষি রাসায়নিক সূত্র এবং আধুনিক ফসলের জিনগত পরিবর্তনের উপর একটি বড় সমীকরণ লিখলেন। পুরো ক্লাসের দিকে তাকিয়ে তিনি চশমাটা নাকের ওপর ঠিক করলেন। এই ব্যাচের কেউ কি আমাকে বলতে পারবে 12 ধানের ফলন বাড়াতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাই অর্থাৎ অ্যাডব্লিউডি প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং এর পেছনে মাটির উপাদানের যে রাসায়নিক পরিবর্তন ঘটে তার মূল সূত্রটা কি? ফার্স্ট ইয়ারের লেভেলে এটা একটু কঠিন, কিন্তু আমি দেখতে চাই তোমাদের মেরিটেটের অবস্থা কি। কেউ পারলে হাত তোলো। স্যারের প্রশ্ন শুনে পুরো ক্লাস এক নিমিষেই শান্ত হয়ে গেল। প্রথম সারিতে বসা আবির, তানহা, সাইম আর রিভাত একে অপরের দিকে তাকালো। আবির তার দামি হাত ঘড়িটার দিকে তাকিয়ে মুখ বাঁকালো। তানহা চুলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে পাশের বান্ধবীর কানে ফিসফিস করলো যে এই সমস্ত জটিল জিনিস মুখস্থ করার কোনো মানেই হয় না। ক্লাসে তথাকথিত ভালো ছাত্রছাত্রীরাও বইয়ের পাতা উল্টাতে লাগলো, কিন্তু কেউ হাত তোলার সাহস পেল না। ডক্টর আরিফ পুরো ক্লাসের নীরবতা দেখে বেশ অসন্তুষ্ট হলেন। তিনি গম্ভীর গলায় আবার বললেন, কি ব্যাপার? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা কি শুধু আড্ডা দিতে আর ঘুরতে বেড়াতে এসেছো? এই পুরো ক্লাসে কি একজনও নেই যে এই সাধারণ একটা থিওরি ব্যাখ্যা করতে পারবে? খুবই হতাশাজনক। স্যার যখন পুরো ক্লাসের ওপর বিরক্ত হচ্ছিলেন, ঠিক তখনই পেছনের বেঞ্চ থেকে একটা মলিন হাত আস্তে আস্তে উপরে উঠল। ঢিলে ঢালা শার্ট পরা, চোখে মোটা চশমা সেই খ্যাত ছেলেটি অর্থাৎ ইমন নিজের সিট থেকে উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে ক্লাসের সবার মনোযোগ সেই দিকে গেল। আবির আর সাইম নিজেদের মধ্যে ইশারা করে কুটিলভাবে হাসতে লাগলো। তানহা তো সরাসরি মুখ চেপে হেসেই দিল। ক্লাসের বাকি স্টুডেন্টরা ফিস করতে লাগলো যে করিডোরে মার খাওয়া এই ব্যাকডেটেড ছেলেটা এখন স্যারের সামনে পাকা দামি দেখাতে এসেছে। স্যার, ও তো নিজেই একটা খ্যাতের চিড়িয়াখানা। ও আবার এইসব জটিল সায়েন্টিফিক বিষয়ের কি বুঝবে? ওর শার্টের কালার দেখলেই বোঝা যায় ও কোন লেভেলের স্টুডেন্ট। ও শুধু আপনার সময় নষ্ট করবে স্যার। এক্স্যাক্টলি স্যার, ও তো ঠিকমতো গুছিয়ে বাংলায় বলতে পারে না, ও আবার এগ্রিকালচারের আধুনিক টেকনোলজি নিয়ে কথা বলবে। জাস্ট ফানি স্যার। স্যার, ও হয়তো ক্লাসের সস্তা পপুলারিটি পাওয়ার জন্য হাত তুলেছে। ও কিছুই জানে না। ক্লাসে সবার এই অকথ্য ছোট কথা আর উপহাসের মাঝেও ইমন একটু বিচলিত হলো না। সে নিজের মলিন চশমাটা আঙ্গুল দিয়ে সামান্য উপরে ঠেলে দিল। ডক্টর আরিফ ক্লাসের অন্য স্টুডেন্টদের ধমক দিয়ে শান্ত করলেন এবং ইমনের দিকে তাকালেন। স্যারের চোখেও কিছুটা সন্দেহের আভাস ছিল, কিন্তু ইমনের সাধারণ পোশাক তাকে বিভ্রান্ত করছিল। কিন্তু শিক্ষক হিসাবে তিনি ইমনকে বলার সুযোগ দিলেন। ইমন, তুমি যদি উত্তরটা জেনে থাকো তবে পুরো ক্লাসের সামনে একদম বিস্তারিত বুঝিয়ে বলো, আর যদি না জানো তবে এক্ষুনি বসে পড়ো। আমার ক্লাসে ভুল উত্তরের কোনো জায়গা নেই। স্যার, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা AWD প্রযুক্তি মূলত বোরো ধান চাষের একটি অত্যন্ত সাশ্রয়ী এবং বৈজ্ঞানিক সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে জমিতে সবসময় পানি জমিয়ে না রেখে মাটির আর্দ্রতা মেপে পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো হয়। এর ফলে মাটির ভেতরে শিকড়ের বায়ু চলাচল বৃদ্ধি পায় এবং মিথেন গ্যাসের নির্গমন হ্রাস পায়। যদি
রাসায়নিকভাবে এর ব্যাখ্যা করি, তবে মাটির নিচে যখন অক্সিডাইজড এবং রিডিউসড জোনের পরিবর্তন ঘটে তখন নাইট্রোজেনের ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া কমে যায়। এর ফলে গাছের পুষ্টি উপাদান গ্রহণের ক্ষমতা প্রায় 30% বেড়ে যায়, যা সরাসরি ফলনে ইতিবাচক প্রভাব ফেলে। ইমনের মুখ থেকে অত্যন্ত শুদ্ধ, সাবলীল এবং গভীর তত্ত্ববহুল ইংরেজি ও বাংলার মিশ্রণে দেওয়া উত্তর শুনে পুরো ক্লাসরুমে যেন পিনপতন নীরবতা নেমে এলো। ডক্টর আরিফ নিজে চোখ বড় বড় করে ইমনের দিকে তাকিয়ে রইলেন। ফার্স্ট ইয়ারের একটা ছেলের পক্ষে এত নিখুঁত এবং প্রফেশনাল লেভেলের উত্তর দেওয়াটা প্রায় অসম্ভব। স্যারের মুখের গম্ভীর ভাবটা কেটে গিয়ে সেখানে এক অদ্ভুত বিস্ময় আর আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি ডায়েরিটা টেবিলের উপর রেখে ইমনের দিকে এগিয়ে গেলেন। এক্সিলেন্ট, জাস্ট মাইন্ড ব্লোয়িং ইমন। তুমি যেভাবে মাটির অক্সিডাইজড জোনের কেমিক্যাল রিয়াকশনটা ব্যাখ্যা করলেই সেটা সাধারণত পিএইচডি লেভেলের গবেষকরা ছাড়া কেউ এভাবে চট করে বলতে পারে না। আমি এই বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু প্রথম বর্ষের কোনো ছাত্রের মুখে এত সুন্দর এবং গভীর ব্যাখ্যা আমি আগে কখনো শুনিনি। আই দ্য রিয়েলি ইমপ্রেসড। স্যার যখন ইমনের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলেন তখন ক্লাসের প্রথম সারিতে বসা আবির আর তানহার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল। করিডোরে যাকে তারা খ্যাত আনকালচার্ড আর মূর্খ বলে লাঞ্ছিত করেছিল, সে আজ পুরো ক্লাসের সামনে তাদের যোগ্যতা ধুলোয় মিশিয়ে দিল। আবিরের হাত রাগে কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবল, একটা সাধারণ গ্রামের ছেলে কিভাবে স্যারের এত প্রিয় হয়ে উঠতে পারে। তানহার অহংকারে যেন কেউ বড় একটা ধাক্কা দিল। সে রাগে আর হিংসায় জ্বলতে জ্বলতে নিজের আইফোনটা টেবিলের উপর ছুঁড়ে মারল। ক্লাসের অন্যান্য ছেলে মেয়েরাও ইমনের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। ইমনের এই অভাবনীয় মেধা দেখে পুরো ক্লাস হিংসায় একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। স্যার, নিশ্চয়ই আগে থেকে কোনো বড় বই দেখে এই একটা উত্তর মুখস্থ করে এসেছে। এটা ওর নিজের যোগ্যতা হতে পারে না, ও তো একটা সাধারণ ব্যাকডেটেড ছেলে। হ্যাঁ স্যার, রিফার ঠিকই বলেছি। ও জাস্ট লাকিলি এই উত্তরটা মুখস্থ পেয়ে গেছে। ও অন্য কোনো প্রশ্নের উত্তর দিতেই পারবে না। স্যাম আর রিফাতের সেই হিংসাত্মক মন্তব্য শুনে ডক্টর আরিফ বেশ বিরক্ত হলেন। তিনি বুঝতে পারলেন ক্লাসে বড়লোকের বিগড়ে যাওয়া দলটা ইমনের সেই মেধা সহ্য করতে পারছে না। স্যার ইমনকে আরও যাচাই করার জন্য এবং পুরো ক্লাসের হিংসুকদের মুখ বন্ধ করার জন্য আরেকটি অত্যন্ত কঠিন, যা সিলেবাসের বাইরে, এমন একটি আন্তর্জাতিক কৃষি অর্থনীতির প্রশ্ন বোর্ডের কোনায় লিখলেন। ঠিক আছে, ক্লাসের সন্দেহ দূর করার জন্য আমি ইমনকে আরও একটি প্রশ্ন করছি। ইমন, তুমি কি জলবায়ু পরিবর্তনের কারণে উত্তরবঙ্গ অঞ্চলের মাটিতে যে লবণের স্তর বাড়ছে তা প্রতিরোধে নিজম সিকোয়েন্সিয়ের মাধ্যমে নতুন ধানের জাত উদ্ভাবনের গ্লোবাল রিসার্চ প্রোটোকল সম্পর্কে কিছু বলতে পারবে? যদি এটা বলতে পারো তবে আমি বুঝবো তুমি আসলেই একজন জিনিয়াস। এই প্রশ্নটা শুনে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করলো। এটা কোনো কালেই তাদের সিলেবাসে পড়া নয়। আবির কুটিলভাবে হেসে সাইমের দিকে তাকিয়ে চোখ টিপল। সে ভাবল, এবার এই খেত ছেলেটির আসল রূপ বের হবে এবং সে স্যারের সামনে অপমানিত হবে। তানহাও বেশ খুশি হলো যে এবার ইমনের অহংকার মাটিতে মিশবে, কিন্তু তারা জানতো না এই শান্ত ইমনের পেছনে যে ক্রাইম লর্ড লুকিয়ে আছে তার নেটওয়ার্ক পুরো বিশ্বের বড় বড় বিজ্ঞান ও প্রযুক্তি ডাটাবেস পর্যন্ত বিস্তৃত। ইমন নিজের চশমাটা আরেকবার ঠিক করলো এবং তার ঠোঁটের কোণে অত্যন্ত সূক্ষ্ম এক রহস্যময় হাসি ফুটে উঠল, যা কেউ খেয়াল করলো না। সে অত্যন্ত শান্ত গলায় আবারও বলতে শুরু করলো। স্যার, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বা IRRI এর সর্বশেষ প্রোটোকল অনুযায়ী ক্রিসপার Cas9 জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে ধানের ভেতরের OSNHX1 জিনটিকে সক্রিয় করা হচ্ছে। এই জিনটি গাছের কোষের ভেতরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। এর ফলে গাছ অতিরিক্ত লবণাক্ত মাটিতেও স্বাভাবিকভাবে প্রোটিন তৈরি করতে পারে। উত্তরবঙ্গের নওগাঁ এবং নিয়ামতপুর অঞ্চলের মাটিতে যে শুষ্কতা
এবং লবণের তারতম্য দেখা যাচ্ছে, সেখানে জিনোম সিকোয়েন্সড বীজ ব্যবহার করলে ফলন প্রায় 25% রক্ষা করা সম্ভব। এই বিষয়ে আন্তর্জাতিক জার্নালে গত মাসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে স্যার। ইমনের মুখে আন্তর্জাতিক রিসার্চের এই পুঙ্গ তথ্য শুনে ডক্টর আরিফ পুরো স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। একজন ফার্স্ট ইয়ারের ছাত্রের পক্ষে বিশ্বখ্যাত জার্নালের খবর রাখা এবং জিনের নামসহ নিখুঁত প্রোটোকল বলে দেওয়া অলৌকিক ঘটনার মতো। স্যার আবেগ এবং শ্রদ্ধায় নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি নিজে দুহাত তুলে পুরো ক্লাসের সামনে ইমনের জন্য তালি বাজাতে লাগলেন। অসাধারণ, অকল্পনীয় ইমন, তুমি আজ আমাকে যে শেখালে তা সত্যি অবিশ্বাস্য। তোমার মতো একজন স্টুডেন্ট আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব। তুমি শুধু এই ক্লাসের সেরা নও, তুমি এই ডিপার্টমেন্টের সম্পদ। থ্যাংক ইউ ইমন। তুমি বসো। আর তোমরা যারা ওকে নিয়ে উপহাস করছিলে, তারা ওর পায়ের নখের যোগ্য নও। আজ থেকে এই ক্লাসে ইমনের দিকে যদি কেউ আর চোখে তাকায়, তবে আমি তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ব্যবস্থা করব। স্যারের এই চমক ঘোষণার পর পুরো ক্লাসরুমে যেন এক শ্মশানে নীরবতা নেমে এলো। আবির আগে নিজের দাঁত কিরমির করতে লাগলো। তার পুরো শরীর হিংসা আর ক্ষোভে কাঁপছিল। সে ইমনের দিকে খুনের নজরে তাকালো, কিন্তু স্যারের ভয়ে কিছু বলতে পারল না। তানহা অপমানে নিজের মুখ নিচু করে রইল। তার মনে হচ্ছিল ইমনের এই বিজয় যেন তাদের মুখে এক মস্ত বড় চর। সাইম আর রিফাতো ভয়ে আর হিংসায় চুপসে গেল। ক্লাসের প্রতিটি স্টুডেন্ট ইমনের এই অভাবনীয় সাফল্যের ভেতরে ভেতরে হিংসায় জ্বলে যাচ্ছিল, অথচ তারা কেউ তার মেধার ধারে কাছেও ছিল না। ইমন কিন্তু এত বড় প্রশংসার পরও নিজের স্বভাবসুলভ শান্ত ও ব্যাকডেটেড ভাব বজায় রাখল। কিন্তু সে কোনো অহংকার না দেখে অত্যন্ত সাধন ও ভীতু ছাত্রের মতো মাথা নিচু করে নিজের সিটে বসে পড়ল। তার এই অতিরিক্ত সাধন ও মুখ বুজে অপমান সহ্য করার আড়ালে যে কত বড় রহস্য এবং অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের আর যে মাফিয়া কিংয়ের পরিচয় লুকিয়ে আছে, তা ক্লাসের কোনো হিংসুক ছাত্রছাত্রী বা খোদ ডক্টর আরিফও টের পেলেন না। এমন তার ডায়েরির পাতায় কলম দিয়ে একটি বিশেষ কোট লিখতে লিখতে মনে মনে আজ রাতের ডাক রেডিওর লাইভের প্রস্তুতি নিতে লাগলো। ডক্টর আশরাফুল আরিফের সেই রুদ্ধশ্বাস ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পুরো ডিপার্টমেন্টে যেন একটা তোলপাড় পড়ে গেল। ক্লাস থেকে বের হয়ে আসার সময় প্রতিটি ছাত্রছাত্রীর মুখে ছিল কেবলই ইমনের নাম, কিন্তু সেই আলোচনা কোনো প্রশংসার ছিল না। তা ছিল তীব্র হিংসা, ক্ষোভ আর অপমানের আগুনে ঘেরা ফিসফিসানি। করিডরের এক কোণে দাঁড়িয়ে আবির রাগে ফুঁসছিল। তার হাতে থাকা দামি আইফোনের স্ক্রিনে সে বারবার আঙ্গুল দিয়ে আঘাত করছিল, যেন ফোনের উপরই সে তার সব রাগ ছাড়ছে। পাশে দাঁড়িয়ে তানহা নিজে নখ কামড়াচ্ছিল, আর সাইমো রিফাত আবিরের মুখের কঠিন ভাব দেখে কিছুটা ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। ওই লুজ ফিটিং শার্ট পরা ক্ষেতটা আজ আমার এত বড় অপমান করলো। পুরো ডিপার্টমেন্টের সামনে স্যার আমাকে কথা শোনালেন আর ওই থ্যাবড়া চশমাওয়ালার পায়ে তেল দিলেন। এটা আমি কোনোভাবেই মেনে নিব না। এই ক্যাম্পাসে আবির যা বলে সেটাই আইন। সেখানে একটা জেনুইন চাষা এসে আমার উপর দাদাগিরি দেখাবে। আমার না লিটারালি গা জ্বলছে আবির। ও যেভাবে জিনের নাম আর ইন্টারন্যাশনাল জার্নালের কথা বলছিল, মনে হচ্ছে ও কত বড় এক লাট সাহেব, অথচ ওর জুতোর দিকে তাকিয়েছো, সস্তা স্যান্ডেল পরে ঘুরে বেড়ায়। এই অপমানের শোধ আমাদের নিতেই হবে। কিন্তু আবির, স্যার যেভাবে ওয়ার্নিং দিলেন, এখন যদি আমরা ক্যাম্পাসের ভেতর ওর গায়ে হাত তুলি তবে প্রক্টর পর্যন্ত কথা যাবে। স্যার তোকে পুরো মাথায় তুলে রেখেছেন। সায়েম ঠিক বলছে, ক্যাম্পাসের বাইরে ওকে ধরতে হবে। ক্লাসের শেষে ও যখন লোকের বাসার জন্য মেইন গেট দিয়ে যাবে, তখন ওকে তুলে নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব যে চিরকালের জন্য ওর এই সায়েন্টিফিক পড়াশোনা ভুলে যাবে। ওদিকে সব ষড়যন্ত্র আর হিংসার আগুন থেকে সম্পূর্ণ দূরে নিজের ভাঙ্গা মলিন ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মমতাজ উদ্দিন কলা ভবনের পেছনে করিডর এবং নির্জন আমবাগানটার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। ইমন দুপুরে চড়া রোদ তখন গাছের পাতার ফাঁক তার মলিন চেহারার উপর এসে পড়েছে। ঠিক এই মুহূর্তটিতে ইমনের হাঁটার ভঙ্গি, তার চোখের দৃষ্টি কিংবা তার অবয়ে সেই ভীত প্রথম বর্ষের ছাত্রের বিন্দুমাত্র কোনো অস্তিত্ব ছিল না।
তার প্রতিটি কদম ছিল অত্যন্ত মাপা, দৃঢ় এবং গম্ভীর। সে চারপাশটা একবার তীক্ষ্ণ চোখে দেখে নিল যে কেউ তাকে অনুসরণ করছে কিনা। এই নির্জন আমবাগানে এখন সে সম্পূর্ণ একা। ইমন নিজের পকেট থেকে সেই অত্যন্ত দামি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোনটা বের করলো। স্ক্রিনে একটি বিশেষ সফটওয়্যার অন করতে পুরো নওগাঁ, নাটোর এবং রাজশাহী অঞ্চলে একটি 3D ম্যাপ ভেসে উঠল। এই সাধারণ এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে ভর্তি হওয়া এই সাধারণ ব্যাকডেটের ছাত্র সেজে সবার অকথ্য ছোট কথা আর অপমান নীরবে সহ্য করার পেছনে লুকিয়ে আছে এক গভীর ও ভয়ঙ্কর রহস্য। ইমন আসলে কোনো সাধারণ সস্তা ছাত্র নয়। সে অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের সেই কিংবদন্তি মাফিয়া প্রধান, যার এক ইশারে ডাক ওয়েবের কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি এদিক ওদিক হয়ে যায়। কিন্তু এই শান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার আসার উদ্দেশ্য কোনো ডিগ্রি নেওয়া নয়। কিছুদিন আগে আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের একটি গোপন ফাইল থেকে জানা যায় যে উত্তরবঙ্গ অঞ্চলের কৃষিখাত এবং বিশেষ করে নওগাঁ ও রাজশাহীর বর্ডার বেল্ট ব্যবহার করে একটি আন্তর্জাতিক চক্র অত্যন্ত বিপজ্জনক এবং নিষিদ্ধ রাসায়নিক উপাদানে চোরাচালান রুট তৈরি করেছে। আর এই চক্রের মূল সুতোটি কোনো না কোনোভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণাগার এবং স্থানীয় কিছু বড় শিল্পপতির সাথে যুক্ত। এই চক্রের একেবারে গভীরে পৌঁছানোর জন্য, মূল হোতাকে হাতেনাতে ধরার জন্য এবং আন্ডারওয়ার্ল্ডের সেই গোপন নেটওয়ার্ককে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্যই ইমনকে নিজের আসল পরিচয় শতহাত মাটি চাপা দিয়ে এখানে আসতে হয়েছে। সে যদি একজন সাধারণ চালক বা স্মার্ট ছেলে সেজে আসতো, তবে চক্রের সদস্যরা শুরুতেই সতর্ক হয়ে যেত। তাই সে বেছে নিয়েছে এই খ্যাত, ভীতু আর চরম অবহেলিত ছাত্রের ছদ্মবেশ, যাতে কেউ তাকে বিন্দুমাত্র সন্দেহ না করে এবং সে আড়ালে থেকে সব তথ্য সংগ্রহ করতে পারে। ইমন ফোনের স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে একটি ভয়েস কমান্ড অ্যাক্টিভেট করলো। তার কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে সেই জাদুকরী, গম্ভীর এবং শীতল আরজে কণ্ঠে রূপান্তরিত হলো। রুদ্র, লাইনে আছো? আমার কারেন্ট লোকেশন ট্র্যাক করো এবং ল্যাবের সেই বিশেষ স্যাম্পল ফাইলের আপডেট দাও। হ্যাঁ বস, আমি লাইনে আছি। আপনি যে স্যাম্পলটার কথা বলেছিলেন সেটা এই ডিপার্টমেন্টের সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4-এই রাখা আছে। কিন্তু সমস্যা হলো ওই লকারের সিকিউরিটি কোড প্রতি 12 ঘন্টায় চেঞ্জ হয়, আর স্থানীয় মাফিয়ারা ওই স্যাম্পলটা আজ রাতেই সরানোর প্ল্যান করছে। ওদের আজ রাতেই সরাতে দাও। আমি ফাঁদ পেতে রেখেছি। আবিরের বাবা যে আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আড়ালে এই নিষিদ্ধ কেমিক্যালের শিপমেন্টের ফাইন্যান্স করছে, তার পাকা প্রমাণ আমার চাই। আজ রাতের ডার্ক রেডিও লাইভ ব্রডকাস্টের ঠিক 10 মিনিট আগে আমি ওই লকারের কোড নিজে ডিক্রিপ্ট করব। তুমি জাস্ট ব্যাকআপ টিম রেডি রাখো। কিন্তু বস, ক্যাম্পাসে আবির আর ওর দলবল যেভাবে আপনাকে প্রতিনিয়ত হ্যারাস করছে, অপমান করছে, আমার খুব কষ্ট হচ্ছে আপনার এই রূপ দেখতে। আপনি জাস্ট 1 সেকেন্ডের জন্য অনুমতি দিন, আমার ছেলেরা এসে ওই আবিরকে চিরকালের জন্য শান্ত করে দেবে। না রুদ্র, বাঘ যখন শিকার করতে বের হয় তখন সে মশা মাছির কামড় গায়ে মাখে না। ওরা আমাকে যত বড় খ্যাত ভাববে, যত বেশি দুর্বল ভেবে উপহাস করবে, আমার আসল পরিচয় তত বেশি সুরক্ষিত থাকবে। ওদের এই ছোট কথা, এই সস্তা অপমান আমার লক্ষ্যের সামনে কিছুই না। বড় সাম্রাজ্য ধ্বংস করতে হলে কিছুটা সময় নিজেকে আড়ালে রাখতে হয়। আজ রাতে যখন আরজে মাফিয়া কিং লাইভে আসবে তখন এমনিতেই ওদের পায়ের তলার মাটি সরে যাবে। এখন ফোন রাখো, কেউ এদিকে আসছে। ইমনের কান তীক্ষ্ণ। সে দূর থেকে শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ শুনতে পেল। এক পলকের মধ্যে সে স্যাটেলাইট ফোনটি পকেটের গভীরে লুকিয়ে ফেলল। তার পিঠটা আবার সামান্য ঝুঁকে গেল। চশমাটা নাকের ডগায় নেমে এলো এবং তার মুখে আবার সেই চিরচেনা লাজুক, ভীতু আর নিরীহ ভাবটা ফিরে এলো। আমবাগানের পথ ধরে হেঁটে আসছিল সাইম আর রিফাত। তারা দূর থেকে ইমনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো। তাদের মুখে এক কুৎসিত হিংস্র হাসি। কিরে লিজেন্ড, ক্লাসে তো খুব বড় বড় লেকচার দিচ্ছিলি, এখন এখানে একা দাঁড়িয়ে কি করছিস? স্যারের পা চাটানি শেষ হয়েছে? শোন ক্ষেত, তুই কি ভেবেছিস তুই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমাদের উপর টেক্কা দিবি? আবির ভাই তোকে মেইন গেটের বাইরে খুঁজতে পাঠিয়েছে। চল আমাদের সাথে, আজ তোকে শহরের আসল পড়াশোনা শিখিয়ে দেব।
বেশি নড়াচড়া করবি না, চুপচাপ আমাদের সাথে গেটের দিকে চল। যদি একটা চিৎকার করিস তবে এই আমবাগানের ভেতরেই তোকে পুঁতে রেখে দেব, কেউ তোর লাশও খুঁজে পাবে না। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কোনো ভুল করিনি। স্যার প্রশ্ন করেছিলেন তাই আমি শুধু উত্তর দিয়েছি। আমি আর কখনো ক্লাসের সামনে কথা বলবো না ভাইয়া। আমার ব্যাগটা ছেড়ে দিন, ওটার ভেতরে আমার পরীক্ষার খাতা আছে। রাখ তোর খাতা, চল এখন আবির ভাইয়ের সামনে গিয়ে এই কান্নাকাটি করিস, দেখি উনি তোকে মাফ করে কিনা। রিফাত যখন ইমনকে জোর করে ধাক্কা দিল, ইমন ইচ্ছে করে তার সেই মাফিয়া কিংয়ের জুডো ব্লকে রিফাতের হাতটা 1 সেকেন্ডে ছিঁড়ে ফেলতে পারত। স্যামের উপর আক্রমণ করে তাকে মাটির নিচে নামিয়ে দিতে পারত, কিন্তু সে তার ভেতরে সেই ভয়ঙ্কর আর যে মাফিয়া কিংকে সম্পূর্ণ চেপে রাখল। তার পরিচয় এখনই প্রকাশ করার সময় আসেনি। সে মাটিতে পড়ে যাওয়ার ভান করলো এবং তার কোনোই সামান্য ধুলো লেগে গেল। সে অত্যন্ত অসহায়ভাবে মাটির দিকে চেয়ে রইল। তার চোখের আড়ালে তখন এক ভয়ঙ্কর এবং ক্রূর প্রতিশোধের ছক তৈরি হচ্ছিল। সে মনে মনে হাসলো, কারণ সে জানতো আবির নিজের অজান্তে নিজেকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাচ্ছে। ইমন অত্যন্ত বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো এবং সাইম ও রিফাতের পেছনে পেছনে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। তপ্ত দুপুরে রোদ বেরিয়ে বিকেল নামার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের বাইরের চত্বরটা এক অদ্ভুত থমথমে রূপ ধারণ করেছে। ঠিক তখনই সাইম আর রিফাত টেনে হিসেবে ইমনকে মেহগুনি গাছের আড়ালে পার্ক করা কালো বিলাসবহুল গাড়িটার সামনে নিয়ে এলো। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল আবির ও তানহা। কিরে ক্ষেত, তোকে তো আমি বলেছিলাম এই ক্যাম্পাসের রাজা আমি। তুই ভেবেছিস ক্লাসে দুটো ইংরেজি সমীকরণ বলে দিলেই তুই ডক্টর আরিফের ছায়ায় বেঁচে যাবে? আজ তোকে এমন এক শিক্ষা দিব যা তোর সৎ পুরুষ মনে রাখবে। এই সাইমিকে গাড়িতে তোলো, আজের সব সায়েন্টিফিক পড়াশোনা আমি নিজের হাতে বের করব। আবির, এই আনকালচার ছেলেটাকে আর বেশিক্ষণ আমার চোখের সামনে রেখো না। ওর ওই নোংরা শার্টের দিকে তাকালেও আমার বমি আসে। আজ রাতে আমাদের ডাক রেডিওতে যে লাইভ শো শোনার কথা, তার আগে ওর সমস্ত দাদাগিরি ধুলোয় মিশিয়ে দাও। ও যেন আর কখনো কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে জ্ঞান দেওয়ার সাহস না পায়। ভাই, গাড়ি একদম রেডি আছে। আমরা একে শহরের উপকণ্ঠে আমাদের যে গোপন গোডাউন আছে সেখানে নিয়ে যাচ্ছি। আজ রাতে ওর হাড় গোড় একটাও আস্ত থাকবে না। তুই জাস্ট গাড়িতে উঠে বস রিফাত। চল শালার পুত, চল, আজ তোর সব পড়াশোনা বের করতেছি। দেখি তোর ওই জিনের থিওরি তোকে আজ বাঁচাতে পারে কিনা। তোকে আজ বাঁচানোর মতো কেউ নেই এখানে। ভাইয়া আপনারা আমাকে মারবেন না প্লিজ, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমি গ্রামের ছেলে, শুধু পড়াশোনা করতে এসেছি। আমার মা অনেক কষ্ট করে আমাকে টাকা পাঠায়। আমি আর কখনো আপনাদের সামনে আসবো না ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আমি পরীক্ষার খাতাগুলো গুছিয়ে বাড়ি চলে যাব ভাইয়া। আবিরের চেলারা ইমনকে জোর করে গাড়ি পেছনে ছিটে ঠেলে ঢুকিয়ে দিল এবং গাড়িগুলো স্টার্ট নিয়ে মুহূর্তের মধ্যে পূর্বাঞ্চলের এক নির্জন পরিত্যক্ত পাট গোডাউনের সামনে এসে থামল। ইমনকে ভেতরে একটি কাঠের চেয়ারে শক্ত করে বেঁধে ফেলা হলো। আবির তার বেল্টটা খুলে হাতে প্যাঁচাতে প্যাঁচাতে ইমনের সামনে এসে দাঁড়ালো। শোন ক্ষেত, তোকে আজ এই জায়গায় আনার পেছনে শুধু ক্লাসের অপমান কারণ নয়। তুই তো নিজেকে খুব বড় এগ্রিকালচারের পণ্ডিত মনে করিস। তুই এই ক্লাসে নওগাঁর নিয়ামতপুরের যে কেমিক্যাল স্যাম্পলের কথা বলছিলি, সেই ইনফরমেশন তুই কোথায় পেয়েছিস তা আজ তোকে বলতেই হবে। ওটা কোনো সাধারণ জার্নালের তথ্য ছিল না। বল, তোকে কে ইনফরমেশন দিয়েছে? হ্যাঁ ভাই, ও যেভাবে নিখুঁত কোড আর পার্সেন্টেজে কথা বলছিল, আমাদের তখনই সন্দেহ হয়েছিল ও কি শুধুই একটা সাধারণ চাষার ছেলে নাকি অন্য কিছু। তুই যদি সত্যি কথা না বলিস তবে আজ তোর এই 2 হাত আমি কেটে ড্রেনে ফেলে দেব। কথা বলিস না কেন রে? তোকে কে পাঠিয়েছে এই ডিপার্টমেন্টে? তুই কি আমাদের বিজনেসের উপর নজর রাখতে এসেছিস, নাকি তুই পুলিশ বা অন্য কোনো এজেন্সির দালালি করতে এখানে ভর্তি হয়েছিস? আমি তো কিছুই জানি না ভাইয়া। ওটা তো জাস্ট গত মাসের একটা সায়েন্টিফিক ম্যাগাজিনে ছাপা হয়েছিল। আমি লাইব্রেরিতে বসে পড়েছিলাম। আমি শপথ করে বলছি ভাইয়া, আমি আর কোনো চক্রের কথা জানি না। ল্যাবে কি স্যাম্পল আছে আমি তাও জানি না। আমাকে দয়া করে বাড়ি যেতে দিন, আমি আপনাদের পায়ে ধরছি ভাইয়া। নাকি আমি বন্ধ কর ক্ষেত, তুই এত সহজে পার পাবি না।
আমরা খুব ভালো করেই জানি তুই সাধারণ কোনো ছাত্র নস। সাধারণ একটা গ্রামের ছেলে কখনো এত সাহসী ক্লাসে কথা বলতে পারে না। তোর পেছনে কার হাত আছে সেটা না বলা পর্যন্ত তোকে এখান থেকে এক পাও নড়তে দিব না। সাইমোর চশমাটা খুলে ভেঙে ফেল। এই নাও ভাই, ওর সস্তা চশমা তো এক আঘাতেই শেষ। এবার বলবি নাকি চামড়া তুলে নেব? তোকে বাঁচাতে আজ তোর ওই প্রফেসরও আসবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো প্রক্টরও আসবে না। এই গোডাউনে তোর চিৎকার শোনার মতন শুধু এই 4 দেয়ালই আছে। ভাই আমার মনে হয় একে হালকা একটু শক দেওয়া দরকার, না হলে এই চাষার ছেলে সহজে মুখ খুলবে না। তানহা, তুমি একটু ওই পাশে দাঁড়াও, রক্ত লাগলে তোমার দামি জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। ওহ থ্যাঙ্কস রিফাত। এই নোংরা ছেলেটার গায়ের রক্ত আমার গায়ে লাগলে পুরো দিনটা স্পয়েল হয়ে যাবে। আবির, একে আর সময় দিও না। আজ রাতেই আমাদের অনেক বড় কাজ আছে। আন্ডারওয়ার্ল্ডের সেই ব্রডকাস্ট মিস করা যাবে না। আর যে মাফিয়া কিং আজ নাকি কোন বড় মাফিয়ার অ্যাকাউন্ট হ্যাক করবে। তুমি শান্ত থাকো তানহা, এর ব্যবস্থা আমি করছি। শোন ক্ষেত, তুই যদি এখন এই সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4-এর সিকিউরিটি কোডটা আমাদের না বলিস, তবে তোকে আজ আমি এই গোডাউনের মাটিতে পুঁতে ফেলব। তুই তো খুব জেনোম সিকোয়েন্সের পণ্ডিত, এবার তোর নিজের লাইফের সিকোয়েন্সিং ঠিক কর। ঠিক তখনই গোডাউনের ভেতরে একটি অন্ধকার ঘর থেকে কালো কোট পরা এক মাঝবয়সী ব্যক্তি হেঁটে ইমনের সামনে এলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ববিদ্যালয়েরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা ডক্টর জামান। তার হাতে একটি স্টিলের ব্রিফকেস ছিল। আবির, একে নিয়ে বেশি সময় নষ্ট করে না। আজ রাতের মধ্যে সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4 থেকে সে আসল ব্লুপ্রিন্ট আর কেমিক্যালের স্যাম্পলটা দুবাইয়ের জাহাজে তুলে দিতে হবে। আর আজ মাফিয়া কিং ইতিমধ্যেই এই রুটের খোঁজ পেয়ে গেছে বলে আন্ডারওয়ার্ল্ডে গুঞ্জন শোনা যাচ্ছে। যদি আর যে জানতে পারে তবে আমাদের পুরো সিন্ডিকেট এক রাতে শেষ হয়ে যাবে। এই ছেলেটাকে এখনই শেষ করে দাও, যাতে আমাদের কোনো প্রমাণ না থাকে। জামান আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। এই খ্যাত ছেলেটার চোখের চাউনি আমার ভালো ঠেকছে না। ও বড্ড বেশি জানে। আজ রাতেই আরজের মাফিয়া কিং এর লাইভ শো শেষ হওয়ার আগেই এর গল্প শেষ করে দেওয়া উচিত। ও আমাদের বিজনেসের জন্য থ্রেট। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, আজ এই গোডাউন থেকে এই চাষার ছেলে আর চ্যান্ত ফিরবে না। স্যামোর কলার দড়িটা শক্ত কর, আর রিফাত তুই রডটা গরম করে নিয়ে আয়। আজ এর সব জ্ঞান আমি নিজে পুড়িয়ে শেষ করব। রুদ্র, লাইনে আছো? আমার কারেন্ট লোকেশন ট্র্যাক করো এবং ল্যাবের সেই বিশেষ স্যাম্পল ফাইলের আপডেট দাও। ফ্রিকোয়েন্সি ওপেন করো। পুরো আন্ডারওয়ার্ল্ডকে জানিয়ে দাও আর যে মাফিয়া কিং এখন লাইভে। আর ডক্টর জামান ও আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত অ্যাকাউন্ট এই মুহূর্ত থেকে ফ্রিজ করা হলো। কি রে ক্ষেত, তুই কার সাথে কথা বলছিস? তোর পকেটে ওটা কি? ওই স্যাম, দেখ তোর পকেটে কিসের ডিভাইস? ও কার নাম ধরে রাখছে? রুদ্র আবার কে? থামো আবির, এই গলার আওয়াজ, এই গম্ভীর আর মাদকতাময় কণ্ঠ তো কোনো সাধারণ ছেলের হতে পারে না। এই কণ্ঠ আমি চিনি। ডার্ক ওয়েবের প্রতিটি মিটিংয়ে এই কণ্ঠ আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনদের আদেশ দেয়। না, এটা অসম্ভব। তুমি এই সাধারণ খ্যাত ছেলেটা কীভাবে হতে পারো? ডক্টর জামান, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আফসোস আপনার বোঝার সময়টা বড্ড দেরিতে এলো। আপনি ভেবেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4 ব্যবহার করে আপনি যে আন্তর্জাতিক নিষিদ্ধ কেমিক্যালের রুট চালাচ্ছেন তা কেউ জানতে পারবে না। আমি নওগাঁ আর নিয়ামতপুরের বর্ডার বেল্টের প্রতিটি ইঞ্চি ট্র্যাক করি। আপনাদের এই তুচ্ছ সিন্ডিকেট আমার এক হাতের আঙুলের ইশারায় ধ্বংস হয়ে যেতে পারে। আবির, ও কি বলছে? ও কি পাগল হয়ে গেছে? ও আর যে মাফিয়া কিং কিভাবে হবে? ও তো একটা সাধারণ গরিব ছেলে যে বাসে করে ক্যাম্পাসে আসে। আবির, ওকে মারো, ও নাটক করছে। তানহা, তোমার ওই সস্তা আইফোনে যে মেসেজগুলো এতক্ষণ আসছিল তা একটু চেক করে দেখো। তোমার বাবার অ্যাকাউন্টের ব্যালেন্স এখন 0। আর আবির, তুমি যে এই ক্যাম্পাসের রাজা সেজে ঘুরতে, আজ তোমার বাবার পুরো আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডার্ক ওয়েবের নিলামে উঠে গেছে। আমার এক ইশারায় তোমাদের পুরো পরিবার এখন রাস্তায় এসে দাঁড়াবে। ভাই, ও তো সত্যি সত্যি দড়ি ছিঁড়ে ফেলেছে। ও এক টানে লোহার চেয়ারের বাঁধন আলগা করে দিল। ভাই, আমার ভয় লাগছে। ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না। ও সাধারণ কোনো মানুষ না। আবির ভাই, ও আমাদের দিকে এগিয়ে আসছে। ওর হাতে ওটা কি? ওটা তো সাধারণ কোনো ফোন নয়, ওটা স্যাটেলাইট
এনক্রিপ্টেড ডিভাইস। ভাই, ও সত্যিই আরএজ মাফিয়া কিং। আমাদের বাঁচান ভাই। রুদ্র, সায়েম আর রিফাতের লোকাল লোকগুলোর সব আইডেন্টিটি ক্লিয়ার করো। আর ডক্টর জামান, আপনার দুবাইয়ের যে শিপমেন্ট আজ রাতে ছাড়ার কথা ছিল তাই ইতিমধ্যেই কোস্ট গার্ডের হেফাজতে চলে গেছে। আপনারা বাঘের লেজে পা দিয়েছেন। আমি এই ক্যাম্পাসে এসেছিলাম শান্তভাবে আমার মিশন কমপ্লিট করতে, কিন্তু আপনারা আমাকে বাধ্য করলেন আমার আসল রূপের এক ঝলক দেখাতে। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি জানতাম না আপনি সেই আর যে মাফিয়া কিং। আমি আপনাকে করিডোরে অপমান করেছি, ক্লাসে ছোট কথা বলেছি। আমার ভুল হয়ে গেছে। আমার বাবাকে বাঁচান, আমাদের বিজনেস ধ্বংস করবেন না। মাফ শব্দটা আমার ডিকশনারিতে নেই আবির। তোমরা আমাকে খ্যাত বলেছ, আনকালচার্ড বলেছ, আমি সব নীরবে সহ্য করেছি, কারণ আমার কাছে মিশনটা বড় ছিল। কিন্তু আজ রাতের পর থেকে এই রাজশাহী শহরে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। রুদ্র, টিম ভেতরে পাঠাও। এদের সবাইকে আমার চোখের সামনে থেকে সরাও। আজ রাতের লাইভ ব্রডকাস্টে পুরো আন্ডারওয়ার্ল্ড দেখবে কি করে একটা সাম্রাজ্য 1 মিনিটে ধুলোয় মিশিয়ে দিতে হয়। ইমনের এই চরম আদেশের পর পুরো গোডাউনের রুমে যেন এক শ্মশানের নীরবতা নেমে এলো। আবির আগে ক্ষোভে আর চরম ভয়ে নিজেকে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তানহা অপমানে নিজের মুখ নিচু করে কাঁদতে লাগলো, কিন্তু ইমন তার স্বভাবসুলভ সেই শীতল ও ক্রূর ভাব বজায় রেখে স্যাটেলাইট ফোনটি পকেটে রেখে দিল এবং গোডাউনের অন্ধকার চিরে শান্ত পায়ে বাইরের দিকে হেঁটে গেল। পরিত্যক্ত পাট গোডাউনের বাইরে তখন নিকষ কালো রাত। আকাশে মেঘের ঘন ঘটা আর দূর থেকে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। চারপাশটা এতই নিঝুম যে গাছের পাতা নড়ার শব্দ ও স্পষ্ট শোনা যাচ্ছে। গোডাউনের ভেতরে সেই ড্রামাটিক পরিস্থিতির পর আবিদ, তানহা, সাইম, রিফাত আর ডক্টর জামান তখনও আতঙ্কে মেঝেতে স্তম্ভিত হয়ে বসে আছেন। তাদের সামনে দাঁড়িয়ে থাকা ঢিলে ঢালা খয়েরি শার্ট পরা ছেলেটি যে আসলে পুরো পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড কাঁপানো আর যে মাফিয়া কিং, এই সত্যটা তাদের মস্তিষ্কে এখনও পুরোপুরি গ্রহণ করতে পারছিল না। ঠিক তখনই গোডাউনের পেছনের জঙ্গল থেকে 4-5 জন ভারী অস্ত্রধারী কালো স্যুট পরা বডিগার্ড ভেতরে প্রবেশ করলো। তাদের লিডার রুদ্র স্বয়ং সামনে এসে ইমনের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। বস, আপনার আদেশ মতো পুরো গোডাউন আমাদের ছেলেরা ঘিরে ফেলেছে। বাইরের সব কটার সোর্সকে আমরা নিউট্রালাইজ করেছি, কিন্তু একটা অত্যন্ত জরুরি খবর আছে যা আপনাকে এক্ষুনি জানা দরকার। বলো রুদ্র, কি খবর? আমার লাইভ ব্রডকাস্টের আর কতক্ষণ বাকি আছে? বস, ডার্ক রেডিও লাইভ ফ্রিকোয়েন্সি অলরেডি ওপেন, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যাকআপে থাকা স্থানীয় বর্ডার মাফিয়া চক্রের প্রধান ব্ল্যাক কোবরা জানতে পেরেছে যে ডক্টর জামান হাতে নাতে ধরা পড়েছেন। সে তার নিজস্ব একটা স্পেশাল হিট স্কোয়াড নিয়ে এই গোডাউনের দিকে রওনা হয়েছে। তাদের মেইন টার্গেট সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4 এর কেমিক্যাল স্যাম্পলটা যেভাবেই হোক চিনিয়ে নেওয়া এবং আপনাকে চিরতরে শেষ করে দেওয়া। ওরা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে মাত্র 2 কিলোমিটার দূরে আছে বস। ব্ল্যাক কোবরা ও তো এক চরম সাইকোপ্যাথ খুনি। যেমন আঙ্কেল, আপনি এই লোকটার সাথে হাত মিলিয়েছিলেন। ওইখানে আসলে আমাদের কাউকে জ্যান্ত রাখবে না। আর যে ভাই, প্লিজ আমাদের বাঁচান। আমি আপনার পায়ে পড়ছি, আমাদের এখান থেকে বের হতে দিন। আবির, আমি খুব ভয় পাচ্ছি। এই নোংরা গোডাউনে আমি মরতে চাই না। ওনারা তো মাফিয়া কিং, ওনাদের বলুন আমাদের সিকিউরিটি দিতে। আমি আমার সব অহংকার ভুলে গেছি, আমাকে প্লিজ বাঁচান। আর যে আমি স্বীকার করছি আমি চরম ভুল করেছি, কিন্তু ব্ল্যাক কোবরা আন্তর্জাতিক স্তরের কিলার। ওর কাছে আধুনিক অটোমেটিক রাইফেল আছে। আপনার এই 4-5 জন গার্ড দিয়ে ওকে আটকানো অসম্ভব। আপনি নিজে বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালিয়ে যান। ডক্টর জামান, আপনি এখনও আর যে মাফিয়া কিংয়ের গভীরতা পরিমাপ করতে পারেননি। বর্ডার বেল্টের ছোটোখাটো একটা সাপ নিজেকে কোবরা ভাবলেই সে ড্রাগন হয়ে যায় না। রুদ্র, বডিগার্ডদের বলো আবির, তানহা আর এদের সবাইকে পেছনের সেফ রুমে লক করে রাখতে। এদের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। এদের বিচার আমি নিজে সবার সামনে করব। ভাই, আমাদের পেছনের রুমে পাঠাবেন না। আমাদের সাথে অস্ত্র দিন, আমরাও যুদ্ধ করব। ব্ল্যাক কোবরার কাউকেই ক্ষমা করবে না। হ্যাঁ ভাই, বড্ড বিপজ্জনক লোক, আমাদের ছেড়ে দেবেন না ভাই। চুপ করো সাইম, আমার সামনে দাঁড়িয়ে জোরে কথা বলার সাহস দেখাবে না। রুদ্র, টেক দেম অ্যাওয়ে। আর শোনো, লাইভ স্ট্রিমের ক্যামেরা আর অডিও এই গোডাউনের মেইন হলরুমে সেট করো। আজ পুরো
আন্ডারওয়ার্ল্ড লাইভ দেখবে কিভাবে একটা বর্ডার সিন্ডিকেটের বিষ দাঁত এক নিমিষে উপড়ে ফেলা হয়। আজ কোনো বডিগার্ড অ্যাকশনে যাবে না, আজ আর যে নিজে খেলবে। ইমনের নির্দেশে রুদ্র অত্যন্ত দ্রুততার সাথে আবির, তানহা, সাইম, রিফাত এবং ডক্টর জামানকে গোডাউনের পেছনের একটি সুরক্ষিত স্টিলের রুমে আটকে দিল। হলরুমের ঠিক মাঝখানে ইমনের স্যাটেলাইট ফোনটি একটি টিপটের উপর সেট করা হলো, যার লেন্স পুরো হলের উপর ফোকাস করা। ডার্ক ওয়েবের স্ক্রিনে তখন লাখ লাখ ভিউয়ার্স যুক্ত হয়ে গেছে। কমেন্ট বক্সে ঝড় উঠছে। ইমন নিজের চোখে সেই মোটা ফ্রেমের চশমাটা খুলে অত্যন্ত যত্ন সহকারে টেবিলের উপর রাখলো। শার্টের হাতা দুটো কোণই পর্যন্ত গুটিয়ে নিল। তার চোখের মনে এখন আর সেই কোনো সাধারণ ছাত্রের মতো নয়, তা যেন এক শিকারী চিতার মতো জ্বলজ্বল করছে। ঠিক তখনই গোডাউনের মেন কাঠের দরজাটা এক মস্ত বড় লাথিতে ভেঙে চৌচির হয়ে গেল। ভেতরে প্রবেশ করলো 10-12 জন ভারী অস্ত্রধারী মুখোশধারী গুন্ডা, আর তাদের মাঝখান থেকে চুরুট ফুঁকতে ফুঁকতে হেঁটে এলো ব্ল্যাক কোবরা। তার হাতে একটি চকচকে সিলভার কালারের রিভলভার। সে গোডাউনের মাঝখানে একলা একটা ছেলেকে ঢিলাঢালা শার্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখে অট্ট হাসি দিয়ে বলে উঠল, কিরে, এখানে ডক্টর জামান আর আবির কোথায়? আর এই লুজ ফিটিং শার্ট পরা চাষার ছেলেটা কে রে? তুই এখানে কি করছিস? তোর জীবন কি বড্ড সস্তা হয়ে গেছে যে কোবরার সামনে এসে দাঁড়িয়েছিস? কোবরা, তুমি যদি তোমার জীবনের শেষ 5টা মিনিট শান্তিতে কাটাতে চাও তবে ওই খেলনা রিভলভারটা মাটিতে ফেলে দাও, আর তোমার পেছনে যে 10টা মশা দাঁড়িয়ে আছে ওদের বলো হাঁটু গেড়ে বসতে, কারণ তোমরা যার সামনে দাঁড়িয়ে আছো তার নাম উচ্চারণ করার যোগ্যতাও তোমাদের সিন্ডিকেটের নেই। কি বললি? এত বড় সাহস তোর? আমার সামনে দাঁড়িয়ে আমার ওই টিমকে হুমকি দিচ্ছিস? এই রিফাত, তোর কে কোথায় আছিস? এই ছেলেটাকে এখনই গুলি করে ঝরঝরা করে দে। শুট হিম। কোবরার আদেশের সাথে সাথে তার ডান পাশে থাকা দুজন শুটার তাদের সাবমেশিন গান ইমনের দিকে তাক করলো, কিন্তু তারা ট্রিগার চাপার আগে এক অলৌকিক গতিতে ইমন নিজের জায়গা থেকে শূন্যে লাফিয়ে উঠল। ইমনের মুভমেন্ট এতই ফাস্ট ছিল যে সে সাধারণ মানুষের চোখে তা কেবল একটা ছায়া মনে হলো। সে বাতাসে ভাসমান অবস্থাতেই প্রথম শুটারের কবজিতে এক নিখুঁত এবং মারাত্মক লাথি মারল। হাড় ভাঙার মর্মর শব্দে পুরো গোডাউন কেঁপে উঠল এবং মেশিন গানটি ছিটকে ইমনের হাতে চলে এলো। ইমন মাটিতে ল্যান্ড করার আগে সেই গান দিয়ে দ্বিতীয় শুটারের হাঁটু লক্ষ্য করে দুটি নিখুঁত শট করল। কোনো মিস নেই, একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ। আমার হাত ভেঙে গেছে। ও মানুষ না, ও কোনো ডেমন। বাঁচাও কোবরা ভাই, এর স্পিড তো আলোর মতো, আমি ওর মুভমেন্ট দেখতেই পাইনি। তোরা সবাই মিলে একসাথে অ্যাটাক কর। ও একা, তোরা 8 জন আসিস। কুস্তে ফেল ওকে। টু লেট কোবরা, বাঘের খাঁচায় ঢুকে তোমরাই এখন শিকার। রুদ্র, লাইভ অডিওর ভলিউম ম্যাক্সিমাম করো। আন্ডারওয়ার্ল্ডের মেম্বাররা যেন প্রতিটি হাড় ভাঙার সাউন্ড কোয়ালিটি স্পষ্ট শুনতে পায়। বাকি 8 জন গুন্ডা যখন ইমনের দিকে লাঠি, রড আর ছুরি নিয়ে একসাথে ধেয়ে এলো, তখন শুরু হলো ইমনের সেই মরণঘাতী গোপন অ্যাকশন। ইমন হাতের মেশিন গানটি ছুঁড়ে ফেলে দিয়ে খালি হাতে ডিফেন্স ও অফেন্সের এক অবিশ্বাস্য জুডো ও ক্রাব মাগা ব্লেন্ড প্রদর্শন করলো। প্রথম একজন তার পিঠে রড দিয়ে আঘাত করতেই এলে ইমন সামান্য মাথা ঝুঁকিয়ে তার হাতটা ধরে এক ঝটকায় নিজের পিঠের উপর দিয়ে সামনে আছাড় দিয়ে মারল। লোকটা মাটিতে পড়ার সাথে সাথে ইমন তার বুকের পাঁজরে এক মারাত্মক পাঞ্চ করলো, যা এক আঘাতে তাকে অবচেতন করে দিল। অন্য দুজন পাশ থেকে ছুরি নিয়ে এলে ইমন তাদের আক্রমণকে ডজ করে একজনের হাত ঘুরিয়ে তার নিজের ছুরিটা অন্যজনের উরুতে গেঁথে দিল। গোডাউনের মেঝেতে তখন রক্তে লাল হতে শুরু করেছে। ইমনের খয়েরি শার্টে তখন শত্রুর রক্তের দাগ, কিন্তু তার নিজের শরীরের একটা আঁচড় লাগেনি। সে যেন একাই একটা পুরো আর্মি। তার প্রতিটি মুভমেন্ট ছিল মাপা, ঠান্ডা মাথায় এবং অত্যন্ত ক্রূর। মাত্র 3 মিনিটের মধ্যেই 8 জন বাঘা বাঘা প্রফেশনাল কিলার মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। পুরো হলরুমের মধ্যে তখন শুধু ইমনের শান্ত শ্বাস প্রশ্বাসের শব্দ আর মাটির শুটারদের কান্নার আওয়াজ। ব্ল্যাক কোবরারা একা একা দাঁড়িয়ে কাঁপছিল। তার হাতে রিভলভারটা এখন আর নিজের ঘামে ভেজা হাতে থরথর করে নড়ছে। সে টিপোডে থাকা স্যাটেলাইট ফোনের স্ক্রিনের দিকে তাকালো। সেখানে ডাক ওয়েবের লাইভ চ্যাটে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।
আপনিই তবে সেই কিংবদন্তি আর যে মাফিয়া কিং? আমি অন্ধ ছিলাম বস। আমি জানতাম না এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ ছেলের ছদ্মবেশে খোদ ক্রাইম লর্ড বসে আছেন। আমাকে মারবেন না বস, আমি আপনার গোলাম হয়ে থাকবো। নওগাঁ রাজশাহীর পুরো বর্ডার আমি আপনার নামে লিখে দিব। কোবরা, তুমি ভেবেছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে তোমরা ড্রাগ আর রাসায়নিক চোরাচালানের আস্তানা বানাবে, আর আর যে তা চেয়ে চেয়ে দেখবে। সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4-এর যে স্যাম্পল নিয়ে তোমরা আন্তর্জাতিক ডিল করতে চেয়েছিলে, ওটা এখন আমার সেফ কাস্টডিতে। আর তোমার এই পুরো সিন্ডিকেটের ব্ল্যাক মানি আজ রাতেই বর্ডার বেল্টের গরিব চাষিদের ফান্ডে ট্রান্সফার হয়ে যাবে। তুমি আমার পরিচয় জানতে চেয়েছিলে না? এই নাও তোমার উত্তর। ইমন কোবরাকে এক মস্ত বড় পাঞ্চ মেরে গোডাউনের শক্ত কাঠের টেবিলের উপর ছুঁড়ে মারল। টেবিল ভেঙে চুরমার হয়ে গেল এবং কোবরা মুখ থুবড়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ইমন নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে অত্যন্ত শান্তভাবে হাতের রক্ত পরিষ্কার করল। এরপর টিপটের সামনে এসে দাঁড়িয়ে ফোনের ক্যামেরার দিকে তাকালো। তার সেই গম্ভীর মাদকতাময় আর যে কণ্ঠ আবার ডাক ওয়েবের ফ্রিকোয়েন্সিতে প্রতিধ্বনিত হলো। টু অল দ্য মেম্বার্স অফ আন্ডারওয়ার্ল্ড, দিস ইজ RJ মাফিয়া কিং। আজ রাতে তোমরা দেখলে কি করে একটা সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে হয়। রাজশাহী আর নওগাঁর বর্ডার আজ থেকে সম্পূর্ণ ক্লিন। ডক্টর জামান আর আবির গ্রুপের অধ্যায় এখানেই শেষ। আর হ্যাঁ, আগামীকাল সকালে আমি আবার আমার সেই ঢিলেঢালা খয়েরি শার্ট করে চোখে মোটা চশমা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পেছনের বেঞ্চে গিয়ে বসবো। কারণ কিং যখন শান্ত থাকে তার মানে এই নয় যে সে স্বীকার করতে ভুলে গেছে। গুড নাইট আন্ডারওয়ার্ল্ড। ইমন ফোনটা অফ করে দিল। রুদ্র এবং তার টিম ভেতরে এসে দ্রুত সব প্রমাণ আর অজ্ঞান হওয়া গুন্ডাদের সরিয়ে ফেলার কাজে লেগে গেল। পেছনের রুমে দরজা খুলে আবির, তানহা আর জামানকে যখন বের করা হলো, তারা ইমনের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। তারা বুঝতে পারল এই ছেলেটা চাইলে পুরো শহর ধ্বংস করে দিতে পারে। অথচ সে প্রতিদিন তাদের সব অপমান মুখ বুজে সহ্য করেছে শুধু একটা মহৎ মিশনের জন্য। এমন জুতো জোড়া ঠিক করে টেবিলের থেকে তার সেই মোটা চশমাটা তুলে চোখে পড়ল। শার্টের হাতা নামিয়ে আবার সেই শান্ত ব্যাকটেডেড ও বিনীত খ্যাত ছাত্রের রূপ ধারণ করলো। রাতের অন্ধকার কেটে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে আর ইমন শান্ত পায়ে আবার ক্যাম্পাসের দিকে হাঁটা দিল, ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কুয়াশা আর হালকা অন্ধকারের চাদরে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। ঠিক সেই কুয়াশা চিরে টুকটুকি ট্রাভেলসের প্রথম বাসটা এসে থামলো মেন গেটের সামনে। বাস থেকে নেমে এলো ইমন। পরনে সেই আগের মতোই ইস্ত্রি ছাড়া ঢিলেঢালা খয়েরি রঙের শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা আর কাঁধে ঝুলছে সেই পুরনো সুতি কাপড়ের ব্যাগটা। গতরাতে সেই ভয়ঙ্কর রক্তের বোন হাড় ভাঙ্গার মর্মর শব্দ কিংবা আন্ডারওয়ার্ল্ডের সেই কাঁপন ধরানো আর যে মাফিয়া কিংয়ের বিন্দুমাত্র কোনো ছাপ এখন আর তার চোখে মুখে নেই। সে যেন আবার সেই অতি সাধারণ, লাজুক এবং সবার অবহেলার পাত্রে পরিণত হয়েছে। কিন্তু ইমনের এই অতিরিক্ত স্বাভাবিক থাকার অভিনয়টাই পুরো ক্যাম্পাস আর আন্ডারওয়ার্ল্ডের জন্য এক মস্ত বড় রহস্যের দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। রুদ্র, আমাদের মিশন এখনো শেষ হয়নি। কাল রাতের অ্যাকশন ছিল জাস্ট একটা ট্রেলার। ডক্টর জামান আর আবিরের সিন্ডিকেট তো চুনোপুটি। আসল মাস্টারমাইন্ড যে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই বসে সুতো নাড়াচ্ছে সে এখনো আড়ালে। লকার নাম্বার 4-এর কেমিক্যাল স্যাম্পলটা আমার কাছে সেফ আছে তো? ইমন যখন তার ইয়ারপিসের মাধ্যমে অত্যন্ত নিচু স্বরে ডাক লাইনে কথা বলছিল, তখন করিডোরের ওপাশ থেকে জুতো মচমচ করার শব্দ শোনা গেল। সে চট করে তার ফোনটা পকেটে ঢুকিয়ে পিঠটা সামান্য বাঁকিয়ে আবার সেই মেরুদণ্ডহীন খ্যাত ছাত্রের রূপ নিল। সকাল 9টা বাজার সাথে সাথে এগ্রিকালচার ডিপার্টমেন্টের করিডোরটি শিক্ষার্থীদের উপস্থিতিতে গমগম করতে লাগলো। তবে আজকের পরিবেশ অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা। পুরো করিডোরে থমথমে একটা আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে জটলা পাকিয়ে ফিসফিস করছে, কারণ আজকের সকালের খবরের কাগজে আর ডাক ওয়েবের পাতায় একটা ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়েছে যে
রাজশাহী সিটির এক নামকরা শিল্পপতি আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এক রাতে দেউলিয়া হয়ে গেছে এবং স্থানীয় আন্ডারওয়ার্ল্ডের ত্রাসপ্রাক কোবরা তার পুরো টিম সহ উধাও। রিফাত, তুই কি একবারও আবির ভাইয়ের ফোনে ট্রাই করেছিস? কাল রাত থেকে আবির ভাই আর তানহা দুজনের ফোনই একদম বন্ধ। এমনকি ডক্টর জামান স্যারও আজ ডিপার্টমেন্টে আসেনি। কাল রাতে পোবা গোডাউনে কি হয়েছিল আমাদের সাথে আমার কিছুই মনে পড়ছে না কেন রে? আমার মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে সায়েম। শুধু মনে আছে আমার ওই ক্ষেত ইমনটাকে ধরে নিয়ে গিয়েছিলাম, তারপর হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে গেল। আর আজ সকালে ঘুম থেকে উঠে শুনলাম আবির ভাইদের পুরো ফ্যামিলি নাকি রোড সাইডে এসে দাঁড়িয়েছে, আর যে মাফিয়া কিং নাকি এক ইশারায় ওদের সব ধ্বংস করে দিয়েছে। এই ডার্ক মাফিয়া নাম শুনলেই আমার বুক কাঁপছে। ওই দেখ, ওই দিকে দেখ, ওই চাষার ছেলে ইমন তো ঠিকই অক্ষত শরীরে হেঁটে আসছে। কাল রাতে আমরা তো ওকে অত বড় গোডাউনে আটকে রেখে এলাম, আজও সকাল সকাল একদম ফ্রেশ হয়ে ক্লাসে চলে এলো। ও কিভাবে বাঁচলো? নাকি আর যে মাফিয়া কিং যখন আবির ভাইদের ধরছিল তখন এই খ্যাটটা কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে এসেছে? অ্যাকচুয়ালি এই কাপুরুষ তো মারামারির আওয়াজ শুনলেই অজ্ঞান হয়ে যাওয়ার কথা। ও নিশ্চয়ই কোনো ড্রোনের ভেতরে লুকিয়েছিল কাল রাতে। চল ওর কলারটা চেপে ধরে আজ আসল সত্যটা বের করি। আবির ভাইরা কোথায় আছে ও নিশ্চয়ই জানে। সাইম আর রিফাত রাগে আর আতঙ্কে অন্ত হয়ে ইমনের পথ আটকে দাঁড়ালো। করিডোরের অন্য শিক্ষার্থীরাও তাদের দিকে কৌতূহলী চোখে তাকালো। ইমনের চেহারা দেখে মনে হচ্ছিল সে আজ আবার তাদের হাতে মার খাওয়ার ভয়ে এখনই কেঁদে দেবে। সে এক পা পিছিয়ে গিয়ে তার মলিন ব্যাগটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল, কিন্তু চশমার ভেতরে সেই চোখ দুটো তখন সাইম আর রিফাতের গলার আর্টারিগুলো মেপে নিচ্ছিল যে মাত্র 1 সেকেন্ডের চাপে কিভাবে এদের চিরতরে স্তব্ধ করা যায়। তবে ইমন তার ভেতরের সেই ভয়ঙ্কর মাফিয়া সত্তাকে সৎহাত মাটির নিচে চাপা দিয়ে রাখলো, কারণ এই ক্যাম্পাসে ইমনের পরিচয় যত বেশি রহস্যময় আর অবহেলিত থাকবে তার আসল মিশন তত বেশি সফল হবে। ওই খ্যাত, কথা বল, কাল রাতে পোবার গোডাউনে কি হয়েছিল? আবির ভাই আর তানহা কোথায়? তুই সেখান থেকে কিভাবে পালালি? সত্যি কথা না বললে আজ তোকে এই করিডোরে পিটিয়ে হাড্ডি গুঁড়া করে দেব। ভাইয়া, আমি সত্যি কিছু জানি না। কাল রাতে আপনারা যখন আমাকে ওই অন্ধকার ঘরে নিয়ে গেলেন, আমি তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মাঝরাতে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম চারপাশটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। দড়িগুলো কেমন যেন আলগা ছিল। আমি শুধু ভয়ে কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে মেইন রোডে এসে একটা লোকাল বাসে উঠে বাড়ি চলে গিয়েছিলাম। ভাইয়া, আমার খাতাগুলো সব ছিঁড়ে গেছে ভাইয়া। সারা ভিতর ডিম, তুই জ্ঞান হারিয়েছিলি আর আমরা ভাবলাম তুই হয়তো কোনো এজেন্টের লোক। আবির ভাইরা নিশ্চয়ই অন্য কোনো বড় মাফিয়ার খপ্পরে পড়েছে। তোর মতো একটা জেনুইন চাষা আর যে মাফিয়া কিংয়ের ডিল নিয়ে কি বা বুঝবি। যা, চোখের সামনে থেকে দূর হ, তোকে দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। দাঁড়া রিফাত, একে এত সহজে ছাড়বি না। আজ আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন ডিন স্যার দায়িত্ব নিয়েছেন। ওনার ক্লাস টাইম হয়ে গেছে। চল এই খ্যাটটাকে ডিন স্যারের সামনে নিয়ে আজকে ফার্স্ট ইয়ার থেকে রাস্টিকেট করার ব্যবস্থা করি। ও পড়াশোনার চেয়ে ক্লাসে বেশি ঢং দেখায়। সাইম আর রিফাত ইমনকে ধাক্কা দিতে দিতে এগ্রি কালচার গ্যালারি রুমের দিকে নিয়ে গেল। ইমনের ঠোঁটের কোণে তখন অত্যন্ত সূক্ষ্ম আর পুরোর এক চিলতে হাসি দেখা দিল, যা কেউ খেয়াল করতে পারল না। সে মনে মনে ভাবল নতুন ডিনকে হতে পারে তা সে ভালো করেই জানে। ক্লাসরুমে ঢোকার পর দেখা গেল পুরো হলরুমে ছাত্রছাত্রীরা একদম সোজা হয়ে বসে আছে, কারণ সাইমের ডায়াসে যিনি দাঁড়িয়ে আছেন তার ব্যক্তিত্ব আর গম্ভীর চেহারা পুরো বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা। তিনি আর কেউ নন, ডক্টর আরিফের চেয়েও কড়া প্রফেসর ডক্টর রাশেদ করিম। তিনি স্যুট পরে গম্ভীর মুখে ইমনের দিকে তাকালেন। এই যে ছেলে, ক্লাস শুরু হওয়ার পর তোমরা করিডোরে কি নিয়ে চিল্লামিল্লি করছিলে? তোমার শার্টের এই অবস্থা কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা কি মারামারি করতে এসেছো? তোমার নাম কি? স্যার, ওর নাম ইমন। ও অত্যন্ত বেয়াদব একটা ছেলে স্যার। কাল রাতেও আমাদের ব্যাচের লিডার আবির ভাইয়ের সাথে গুন্ডামি করেছি, আর আজ ক্লাসে এসে আমাদের হুমকি দিচ্ছে। ওই ডিপার্টমেন্টের পরিবেশ নষ্ট করছে স্যার। ওকে আজই বের করে দেওয়া উচিত। হ্যাঁ স্যার, ও
ও দেখতে এমন সরল সোজা থাকে, কিন্তু আসলে ওর ভেতরে ভেতরে অনেক বড় খারাপ কাজ করে বেড়ায়। ও কাল রাতে আমাদের এক গোপন স্যান্ডি গ্রুপেও ঝামেলা করেছে স্যার। চুপ করো সায়েম আর রিফাত, তোমাদের ব্যাকগ্রাউন্ড আমার খুব ভালো করে জানা আছে। আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কি অবস্থা হয়েছে তা আজকের পেপারেই এসেছে, তাই নিজেরা বেশি পণ্ডিতই দেখাবে না। ইমন, তুমি সামনে আসো। আমি এই বোর্ডের ওপর সয়েল সায়েন্সের একটা আন্তর্জাতিক সমীকরণ লিখছি, যা আজ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনো থার্ড ইয়ারের স্টুডেন্টও সলভ করতে পারেনি। তুমি যদি এটা পারো তবেই এই ক্লাসে বসবে, না হলে আজ তোমার অ্যাডমিশন ক্যান্সেল। প্রফেসর রাশেদ যখন বোর্ডে চক দিয়ে অত্যন্ত জটিল মাল্টিলেয়ার কেমিক্যাল বন্ডিংয়ের সূত্র লিখতে লাগলেন, তখন সাইম আর রিফাত পেছনে বসে মুচকি হাসতে লাগলো। তারা ডাবল এবার সেই খ্যাত ছেলেটার আসল পড়াশোনা বের হয়ে যাবে এবং সে চিরকালের জন্য ক্যাম্পাস থেকে লাথি খেয়ে বের হবে। তানহার অভাব আজকেও ফিল করছিল না। সবাই ব্যস্ত ছিল ইমনের পতন দেখার জন্য, কিন্তু তারা জানতো এই জটিল সমীকরণগুলো আসলে ডার্ক ওয়েবে সে নিষিদ্ধ কেমিক্যালের কোড, যা ডক্টর রাশেদ নিজেও গোপনে ডিক্রিপ্ট করার চেষ্টা করছেন। ইমন চশমাটা নাকের উপর ঠেলে দিয়ে ধীর পায়ে বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, এই সমীকরণটি আসলে উত্তরবঙ্গ অঞ্চলের মাটিতে যে ক্যাডমিয়াম আর আর্সেনিকের বিষাক্ত চেইন তৈরি হচ্ছে তার রাসায়নিক গঠন। যদি আমরা এর থার্ড ইলেকট্রন বন্ডটা ব্রেক না করি, তবে এই মাটি চিরকালের জন্য বন্ধা হয়ে যাবে। এর সঠিক সলিউশন হলো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার সাথে এই বিশেষ পলিমার কোড যুক্ত করা। ইমনের সাবলীল কণ্ঠ আর একটানে বোর্ডের ওপর লিখে দেওয়া নিখুঁত সমাধান দেখে প্রফেসর রাশেদের হাতে চকটা মাটিতে পড়ে ভেঙে গেল। তার পুরো শরীর কাঁপতে লাগলো। তিনি ইমনের চোখের দিকে তাকালেন। সে চশমার আড়ালে চোখ দুটো ডক্টর রাশেদকে এক পরম চেনা, তীব্র, শীতল আর যে মাফিয়া কিংয়ের কণ্ঠের কথা মনে করিয়ে দিল। রাশেদ করিম বুঝতে পারলেন এই ছেলেটা কোনো সাধারণ গ্রামের চাষা নয়। এর পেছনে এমন এক অতি প্রাকৃত রহস্য আর ক্ষমতা লুকিয়ে আছে যা খোদ আন্ডারওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে। কিন্তু তিনি নিজের ভয়টা চেপে রেখে গম্ভীর হলেন। এক্সেলেন্ট ইমন, তুমি আজ যা করলে তা এই ডিপার্টমেন্টের ইতিহাসে কেউ করতে পারেনি। সাইম আর রিফাত, তোমরা এখন নিজের সিটে গিয়ে বসো। আর যদি কোনো দিন ইমনের দিকে আঙুল তোলো, তবে তোমাদের কেরিয়ার আমি শেষ করে দেব। ইমন, তুমি পেছনের বেঞ্চে গিয়ে বসো। ইমন মাথা নিচু করে অত্যন্ত বিনীতভাবে আবার সেই পেছনে ভাঙা বেঞ্চের এক কোণায় গিয়ে বসল। ক্লাসের সব স্টুডেন্ট তখন হিংসা আর তীব্র বিস্ময়ের আগুনে জ্বলছিল। তারা কিছুতেই মেলাতে পারছিল না যে একটা সাধারণ খ্যাত ছেলে কিভাবে একের পর এক অলৌকিক মেধার পরিচয় দিচ্ছে। ক্লাস শেষ হতে ইমন আবার ব্যাগটা কাঁধে নিয়ে শান্ত পায়ে করিডর দিয়ে বের হয়ে গেল। কেউ জানল না এই রহস্যের আড়ালে আজ রাতে ডাক রেডিওতে আর যে মাফিয়া কিং তার পরবর্তী মরণ কামড় দিতে চলেছে, যার প্রথম টার্গেট স্বয়ং এই নতুন ডিন ডক্টর রাশেদ করিম। বিকেলে মরা রোদ প্যারিস রোডের গগন শিরিষ গাছগুলোর ফাঁক গলে চুইয়ে চুইয়ে পড়ছে পিচঢালা রাস্তায়। ক্লাস শেষের ক্যাম্পাসটা যখন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছিল, তখন সেন্ট্রাল লাইব্রেরি পেছনের নির্জন বেলতলে এসে দাঁড়ালো ইমন। তার কাঁধের পুরনো সুতি ব্যাগটা একটা ভাঙ্গা সিমেন্টের বেঞ্চের উপর রাখা। সে পকেট থেকে তার সেই বিশেষ এনক্রিপ্টেড স্যাটেলাইট ডিভাইসটি বের করল। মাত্র কয়েকটা টাচ করতেই স্ক্রিনে ভেসে উঠল ডাক ওয়েবের রেড রুমের একটি লাইভ ডেটা ফিড। রুদ্র, ডক্টর রাশেদ করিমের পুরো প্রোফাইল আমার স্ক্রিনে চলে এসেছে। লোকটা নিজেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সৎ এবং কড়া প্রফেসর হিসেবে জাহির করলেও ডার্ক ওয়েবে তার কোড নেম দ্য অ্যালকেমিস্ট আবির আর ডক্টর জামান যে কেমিক্যাল সিন্ডিকেট চালাচ্ছিল তার আসল সাপ্লায়ার এই রাশেদ। আজ ক্লাসে সে যে সমীকরণটা বোর্ডে লিখেছিল ওটা আসলে বর্ডার বেল্ট দিয়ে পার পার্সেন্টেজ ড্রাগ লিকুইড পাচারের একটা রুটিন করছিল। সে ভাবেনি ক্লাসের পেছনের বেঞ্চের একটা সাধারণ ছেলে ওটা 1 সেকেন্ডে ডিকোড করে দেবে। বস, রাশেদ করিম কিন্তু ডক্টর জামানের মতো বোকা নয়। সে অলরেডি বুঝতে পেরেছে যে ক্যাম্পাসের ভেতরেই কেউ একজন তার পুরো নেটওয়ার্কের ওপর নজর রাখছে। আজ দুপুরেই সে ডার্ক ওয়েবের মেইন সার্ভারে একটা মেসেজ পাঠিয়েছে।
সে আরজে মাফিয়া কিংয়ের সাথে সরাসরি একটা ভার্চুয়াল মিটিং করতে চায়। যদি আরজে রেসপন্স না করে তবে সে রাজশাহী আর নওগাঁর পুরো বর্ডার এরিয়া লকডাউন করে দেবে। এতে আমাদের ল্যাবের সেই আসল স্যাম্পলটা পোর্ট পর্যন্ত পৌঁছানো আটকে যাবে বস। সে আমার সাথে মিটিং করতে চায়, বেশ তো। আর যে মাফিয়া কিং কখনো তার শত্রুদের হতাশ করে না। আজ রাত ঠিক 10টায় ডার্ক রেডিওর ফ্রিকোয়েন্সি যখন ওপেন হবে তখন ডক্টর রাশেদ করিমের সেই মিটিং আমি নিজেই হোস্ট করব। তবে তার আগে ক্যাম্পাসে তার যে লোকাল এজেন্টরা ছড়িয়ে আছে তাদের এক এক করে উপড়ে ফেলতে হবে। সাইম আর রিফাত এখনও রাশেদের হয়ে ইনফরমেশন কালেকশনের কাজ করছে, ওদের উপর নজর রাখো। ইমন ফোনটা লক করে পকেটে রেখে চশমাটা নাক বরাবর সোজা করে নিল। ঠিক তখনই তার ফোনে নর্মাল সিমে একটি কল এলো। স্ক্রিনে আম্মা নামটা দেখে ইমনের চোখে সেই মাফিয়া কিংয়ের বরফ শীতল চাহনি এক মুহূর্তের মধ্যে গলে জল হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক পরম মমতাময়ী ছেলের আকুলতা। সে গলাটা সামান্য পরিষ্কার করে অত্যন্ত নরম ও গ্রামীণ টোনে ফোনটা রিসিভ করলো। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা, আমি ভালো আছি। দুপুরের খাওয়া দাওয়া ঠিকঠাক করেছি আম্মা, ম্যাসের ডাল ভাতই খেয়েছি। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি শরীরের খেয়াল রাখছো তো? ছোট ভাইয়ের স্কুলের খরচের টাকাটা আমি কাল সকালেই পাঠিয়ে দেবো আম্মা, তুমি একদম চিন্তা করো না। আমি এখানে টিউশনি করে আর প্রজেক্টের কিছু কাজ করে বেশ ভালো টাকা পাচ্ছি। তুমি আম্মাকে শুধু বলো যেন নিজের সময় মতো ওষুধগুলো খেয়ে নেয়। আচ্ছা আম্মা, রাখি তাহলে। ফোনটা কেটে দেওয়ার পর ইমনের বুকে একটা দীর্ঘশ্বাস জমা হলো। যে ছেলেটা এক রাতের ইশরায় কোটি কোটি টাকার আন্তর্জাতিক সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারে, সে তার মায়ের কাছে এখনো সেই অভাবী সরল আর খেটে খাওয়া বড় ছেলে। নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে দিনরাত কষ্ট করে, অথচ কেউ জানে না এই সাধারণ ইমনের কাঁধে চেপে আছে পুরো আন্ডারওয়ার্ল্ডের শাসনভার। সে ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে হেঁটে ম্যাসের দিকে রওনা দিল। রাত তখন 9:30। পুরো রাজশাহী শহর নিঝুম অন্ধকারে ডুবে গেছে। বিশেষ করে পদ্মা নদীর ধারের টিবাদ এলাকাটা কুয়াশা একদম আচ্ছন্ন। এই শীতের রাতে সেখানে সাধারণ কোনো মানুষের থাকার কথা নয়, কিন্তু টিবাদের ঠিক নম্বর ব্ল্যাকের পাশে একটা কালো রঙের মাইক্রোবাস এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন ডক্টর রাশেদ করিম। তার পরনে কালো কোট, চোখে রিমলেস চশমা। তার পেছনে দাঁড়িয়ে আছে সাইম আর রিফাত, দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল। সাইম, তোমরা নিশ্চিত তো যে আজ রাতে এই রুটে কোনো পুলিশি ঝামেলা হবে না? আবির আর ডক্টর জামান এক রাতে ভ্যানিশ হয়ে যাওয়ার পর থেকে সেন্ট্রাল ল্যাবের ওপর কড়া নজরদারি চলছে। লকার নাম্বার 4-এর চাবিটা এখন কার কাছে আছে? তোমরা কি তা বের করতে পেরেছো? স্যার, আমরা পুরো ল্যাবে তল্লাশি করেছি, কিন্তু লকার নাম্বার 4-এর সেই বিশেষ কেমিক্যাল ফাইল আর স্যাম্পলটা কোথাও নেই। আমাদের ধারণা কাল রাতে পবার গোডাউনে যখন ঝামেলা হয়েছিল তখনই কেউ একজন ওইটা সরিয়ে ফেলেছে। আর স্যার, ওই খ্যাত ইমনকে আমাদের বড্ড সন্দেহ হচ্ছে। ও আজ ক্লাসে যেভাবে ওই কঠিন ইকুয়েশন সলভ করলো তা কোনো সাধারণ ফার্স্ট ইয়ারের ছাত্রের পক্ষে অসম্ভব। হ্যাঁ স্যার, আমার তো মনে হয় ওই ইমন নিশ্চয়ই কোনো বড় চোরের দলের সাথে যুক্ত। ও কাল রাতে গোডাউন থেকে অক্ষত অবস্থায় ফিরে এসেছে। ও নিশ্চয় জানে ফাইলটা কোথায় আছে। আপনি আদেশ দিলে আজ রাতেই ওর মেসে গিয়ে ওরে তুলে এনে আমরা হাড়গোড় ভেঙে দিব স্যার। বোকার মতো কথা বল না রিফাত। একটা গ্রামের খ্যাত ছেলে বড় জোর একটু মেধাবী হতে পারে, কিন্তু সে আন্ডারওয়ার্ল্ডের আরজে মাফিয়া কিংয়ের ফাইল চুরি করার সাহস পাবে না। আরজে নিজেই ডক্টর জামানের পুরো স্যাম্পল আটকে দিয়েছে। আজ রাত 10টায় আরজে আমার সাথে ডার্ক লাইনে যুক্ত হবে। আমি নিজেই তার সাথে ডিল করব। তোমরা শুধু এই অর্ডার ম্যাপটা দেখো। যদি আরজে আমাদের সাথে সমঝোতায় না আসে তবে আজ রাতে নওগাঁ আর নিয়ামতপুর বেন্টের আমাদের সেই ব্যাকআপ ফোর্স আছে, তাদের দিয়ে পুরো বর্ডার অশান্ত করে তুলব। ডক্টর রাশেদ করিম যখন তার স্যাটেলাইট ল্যাপটপটি গাড়ির বনেটের উপর রেখে ডাক ওয়েবের সিকিউর লাইনে লগ ইন করছিল তখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 10টা বাজলো। ল্যাপটপের স্ক্রিনটা হঠাৎ করে লাল হয়ে উঠল। পুরো সিস্টেমে নিয়ন্ত্রণ যেন অন্য কারোর হাতে চলে গেল। স্পিকার থেকে ভেসে এলো সেই অতি চেনা, গভীর, ভারী এবং মাদকতাময় কণ্ঠস্বর।
যা শুনলে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনদেরও মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আর যে মাফিয়া কিং লাইভে চলে এসেছে। গুড ইভিনিং ডক্টর রাশেদ করিম ওরফে দ্য অ্যালকেমিস্ট। আপনি বোধহয় ভেবেছিলেন পদ্মা নদীর ঠান্ডা বাতাসে বসে আপনি আর যে মাফিয়া কিংয়ের সাথে দরাদরি করবেন। আপনার স্পর্ধা দেখে আমি সত্যি বেশ বিনোদিত হয়েছি। আর যে আমি জানি তুমি আন্ডারওয়ার্ল্ডের সম্রাট, কিন্তু মনে রেখো এই রাজশাহী আর বর্ডার বেল্টের রুটটা আমি নিজে তৈরি করেছি। সেন্ট্রাল ল্যাবের লকার নাম্বার 4-এ যে স্যাম্পলটা তুমি হাইজ্যাক করেছো, ওটা ছাড়া দুবাইয়ের ডিল কমপ্লিট হবে না। তুমি যদি ওটা আমাকে ফেরত দাও তবে এই বিজনেসের 50% শেয়ার তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আর যদি না দাও তবে কাল সকালেই এই পুরো রাজশাহী রক্তে ভেসে যাবে। আমার লোকাল স্কোয়াড অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। হুমকি? আর যে মাফিয়া কিংকে আপনি হুমকি দিচ্ছেন ডক্টর রাশেদ? আপনি যে ব্যাকআপ ফোর্সের কথা বলছেন তারা এই মুহূর্তে নিয়ামতপুর বর্ডারের বিজিবি বিশেষ ক্যাম্পের সামনে হাতজোড় করে হাঁটু গেড়ে বসে আছে। আপনার পাঠানো প্রতিটা অস্ত্রের সোর্স আমি আজ বিকেল 4টার মধ্যে সিল করে দিয়েছি। আর আপনার পেছনে যে দুটো গাধা দাঁড়িয়ে আছে, সাইম আর রিফাত, ওদের বলুন পিস্তলগুলো মাটিতে ফেলে দিতে, কারণ ওগুলো দিয়ে ওনারা বড়জোর পাখি শিকার করতে পারেন। আর যে সামনে দাঁড়ানোর যোগ্যতা ওদের নেই। আপনি কে? আপনি আমাদের নাম কিভাবে জানেন? আপনি কি আমাদের ওপর নজর রাখছেন? সামনে আসুন, ক্ষমতা থাকলে সামনে এসে কথা বলুন। স্যার, এই আরজের গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই ভয়েস টোন, এটা তো হতে পারে না। স্যার, ও আমাদের খুব কাছে থেকে ওয়াচ করছে। চুপ করো সাইম। আর যে তুমি যত বড়ই কিং হও না কেন, তুমি একা একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়তে পারবে না। আমি জানতে চাই তুমি কে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে তোমার সোর্সটাকে, যে আমাদের প্রতিটা মুভমেন্ট তোমাকে লাইভ পাচার করছে। ডক্টর রাশেদ, আপনি খুব বড় সায়েন্টিস্ট হতে পারেন, কিন্তু অপরাধের দুনিয়ায় আপনি এখন একেবারে শিশু। আপনি আমার সোর্স খুঁজছেন, অথচ আপনার সোর্স খোদ আপনার ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে আপনার প্রতিটা পাপের হিসাব লিখছে। আপনি যে ব্লু প্রিন্টের স্যাম্পল খুঁজছেন ওটা এখন আমার এই খয়েরি শার্টের পকেটে রাখা স্যাটেলাইট ডিভাইসের ঠিক পাশেই জ্বলজ্বল করছে। ইমনের এই কথা শেষ হওয়ার সাথে সাথে ডক্টর রাশেদ করিমের ল্যাপটপের স্ক্রিনে একটা লাইভ ভিডিও ফিড অন হয়ে গেল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘরের টেবিলে রাখা আছে সেন্ট্রাল ল্যাবের সেই নিখোঁজ হওয়া লকার নাম্বার 4-এর ফাইল, আর তার পাশে পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের একটা আইডি কার্ড, যার উপর স্পষ্ট অক্ষরে নাম রাজিয়া সুলতানা, ইমনের ক্যারেক্টার প্রোফাইল। সাইম, রিফাত আর ডক্টর রাশেদ করিম সেই স্ক্রিনের দিকে তাকিয়ে যেন পাথর হয়ে গেলেন। তাদের মুখের সমস্ত রক্ত 1 সেকেন্ডে শুষে নেওয়া হলো। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে যাকে তারা আজ সকাল পর্যন্ত খ্যাত গরিব চাষার ছেলে বলে জুতো পেটা করার ভয় দেখাচ্ছিল, করিডোরে ধাক্কা মারছিল, সেই ছেঁড়া জুতো পরা ছেলেটাই আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর যে মাফিয়া কিং। রহস্যের পর্দাটা তাদের সামনে উন্মোচিত হলেও তা ছিল এক চরম আতঙ্কের নাম। ইমন, না, এটা সম্ভব না। একটা সাধারণ স্টুডেন্ট, সে কিভাবে আরজে হবে? ও তো ক্লাসে মাথা নিচু করে বসে থাকে, ও তো কথাই বলতে গেলে তোতলায়। সাইম, এটা কি সত্যি সেই ইমন? স্যার, ও তো আজ সকালেই বলল ও ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ও আমাদের পা ধরে ক্ষমা চাইল। স্যার, ও আমাদের সাথে এত বড় গেম খেলছিল। ও আমাদের পুরো সিন্ডিকেটটাকে হাতের পুতুল বানিয়ে নাচিয়েছে স্যার। ভাই, ও নো, আর যে ভাই, আমাদের মাফ করে দিন। আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম আপনি একটা সাধারণ ছেলে। আমাদের কেরিয়ার ধ্বংস করবেন না ভাই, আমাদের ফ্যামিলিকে রাস্তায় বসাবেন না। ডক্টর রাশেদ করিম, আপনার ডার্ক ওয়েবের অ্যাকাউন্ট থেকে এইমাত্র 300 কোটি টাকা বর্ডার বেল্টের সেই সব গরিব কৃষকদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, যাদের জমি দখল করে আপনি ল্যাব বানানোর পরিকল্পনা করছিলেন। আর সাইম, রিফাত, তোমরা ভেবেছিলে
ক্যাম্পাসে বড়লোকের টাকা আর ক্ষমতা দেখিয়ে গরিব ছাত্রদের উপর দাদাগিরি করবে। আজ রাতের পর থেকে তোমাদের এই ক্ষমতা চিরতরে স্তব্ধ হয়ে যাবে। রুদ্র, টিম ভেতরে পাঠাও। পদ্মা নদীর ধার আজ রাতে সম্পূর্ণ ক্লিন হওয়া দরকার। ইমনের আদেশের সাথে সাথেই পদ্মা নদীর বাঁধের চারপাশের ঘন কুয়াশা চিরে 10-12টা হাইটেক সার্চলাইট জ্বলে উঠল। ডক্টর রাশেদ সাইম আর রিফাতকে চারিদিক থেকে ঘিরে ফেলল আর্যের স্পেশাল ব্ল্যাক স্কোয়াডের কমান্ডারেরা। তাদের ভারী বুটের শব্দে পদ্মা নদীর তীরের মাটি যেন কেঁপে উঠল। রাশেদ করিম বুঝতে পারল তার অপরাধের সাম্রাজ্য আজ রাতেই মাটির সাথে মিশে গেছে। এদিকে নিজের ম্যাসের ছোট্ট অন্ধকার ঘরে বসে ইমন শান্তভাবে তার স্যাটেলাইট ফোনটি অফ করলো। সে তার চোখের চশমাটা টেবিলের ওপর রাখলো। কুপিবাতির মৃদু আলোয় তার মুখে সেই ঠান্ডা নিষ্ঠুর মাফিয়ার রাজের ভাবটা আবার ডেলিশিয়াস হারিয়ে গেল। সে তার সুতি ব্যাগ থেকে আগামীকালের সয়েল সায়েন্সের অ্যাসাইনমেন্টের খাতাটা বের করলো। কলমটা হাতে নিয়ে সে অত্যন্ত মনোযোগ দিয়ে কালকের ক্লাসের পড়া রেডি করতে লাগলো। কারণ আগামীকাল সকালে সে আবার সেই ঢিলেঢালা খয়েরি শার্ট পরা, মাথা নিচু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় করিডোর দিয়ে হেঁটে ক্লাসের পেছনে বেঞ্চে গিয়ে বসবে। কিং তার শিকার শেষ করে আবার শান্ত ছদ্মবেশে ফিরে এসেছে। সকালের মিষ্টি রোদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের গগন শিরিষ গাছগুলোর পাতা ছুঁয়ে পিচঢালা রাস্তায় এসে পড়েছে। প্রতিদিনের মতো আজও ক্যাম্পাসটা সাধারণ শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত হওয়ার কথা ছিল, কিন্তু আজ পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পূর্ণ থমথমে। সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে টুকটুকি চত্বর সর্বত্রই শুধু একটি গুঞ্জন। এগ্রিকালচার ডিপার্টমেন্টের লকার নাম্বার 4-এর আন্তর্জাতিক কেমিক্যাল স্মাগলিং সিন্ডিকেটের মূল মাস্টারমাইন্ড ডক্টর রাশেদ করিম এবং তার সহযোগী সাইম ও রিফাতকে গতরাতে পুলিশ ও বিশেষ যৌথ বাহিনী হাতে নাতে গ্রেপ্তার করেছে। কিন্তু ভেতরে খবর অন্য কিছু। আন্ডারওয়ার্ল্ডের ডার্ক ওয়েবে আজ ভোরে একটি ফাইনাল ডিক্লারেশন এসেছে যে এই পুরো অপারেশনের পেছনে ছিলেন স্বয়ং আরজে মাফিয়া কিং, আর তিনি অন্য কেউ নন, এই বিশ্ববিদ্যালয়েরই প্রথম বর্ষের ছাত্র ইমন। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে তখন হাজার হাজার ছাত্রছাত্রীর উপচে পড়া ভিড়। পোক্টেরিয়াল বডি, পুলিশ বাহিনী এবং বড় বড় মিডিয়ার গাড়ি এসে চত্বরটা ব্লক করে রেখেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই রহস্যময় আরজে মাফিয়া কিংকে এক পলক দেখার জন্য, যাকে এতদিন সবাই খ্যাত গরিব আর চাষার ছেলে বলে অবহেলা করেছে। আজ সে পুরো দেশের প্রথম সারির সংবাদ শিরোনাম। তুই কি সত্যি বিশ্বাস করিস যে পেছনের ব্রেঞ্চে বসে থাকা ওই বোকা সোজা ইমনটাই আরজে মাফিয়া কিং? ও তো কারোর সাথে ঠিকমতো কথাও বলতো না। আরে ভাই, ড্রাগ ওয়াবের লাস্ট ড্রিম ওর আইডি কার্ড আর স্ট্যানাল ল্যাবের সেই আসল স্যাম্পল ফাইল দুটো দেখানো হয়েছে। ও নাকি আন্তর্জাতিক ড্রাগ চোর চ্যানেল রুট বন্ধ করার বিশেষ মেশিন। এই ক্যাম্পাসের ছাত্র সেজে এসেছিল। আজ নাকি সে শেষবারের মতো ক্যাম্পাসে আসবে ওর মেশিন সাকসেসফুল করে সবার সামনে অফিসিয়ালি আপ্যায়িত হতে। ঠিক তখনই মেইন গেটের রাজপথ কাঁপিয়ে 3টে কালো রঙের বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি এসে থামলো। মাঝখানে গাড়িটি থেকে প্রথমে নেমে এলো কালো স্যুট পরা রুদ্র এবং তার 4 জন বডিগার্ড। তারা অত্যন্ত দ্রুততার সাথে গাড়ির পেছনে দরজাটা খুলে সোজা হয়ে দাঁড়িয়ে কুর্নিশ করল। গাড়ি থেকে যিনি নেমে এলেন তাকে দেখে পুরো বিশ্ববিদ্যালয়ের চত্বরে এক মুহূর্তের জন্য শ্মশানে নীরবতা নেমে এলো। এরপরই শুরু হলো হাজার হাজার মানুষের চিৎকার আর করতালি রোল। ইমনের পরনে আজ আর সেই স্ত্রী ছাড়া ঢিলেঢালা খয়েরি শার্ট নেই। তার পরনে এখন নিখুঁত ফিটিংয়ের রয়্যাল ব্লু ব্লেজার, ভেতরে সাদা শার্ট, আর চোখে সেই পুরনো মোটা ফ্রেমের সস্তা চশমাটার জায়গায় শোভা পাচ্ছে রাজকীয় ডার্ক সানগ্লাস। ব্যাকডেটেড চুলগুলো এখন অত্যন্ত নিখুঁত স্টাইলিশভাবে সেট করা। তার হাতের স্টাইল আর দাঁড়ানোর ভঙ্গি সব কিছুতেই এখন মিশে আছে একচ্ছত্র সম্রাটের দাপট। তার শরীরের প্রতিটি ইঞ্চি থেকে ঠিকরে বের হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের আভিজাত্য। বস, সেন্ট্রাল ল্যাবের লকার নম্বর 4-এর সেই ক্ষতিকারক কেমিক্যাল স্যাম্পলগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং আন্তর্জাতিক চক্রের প্রতিটি নেটওয়ার্ক এখন আমাদের নিয়ন্ত্রণে। আপনার এই ক্যাম্পাসের মিশন আজ অফিসিয়ালি 100% সাকসেসফুল। গুড জব রুদ্র।
এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিকে অপরাধ মুক্ত করাই আমার মেইন টার্গেট ছিল। এবার আমাদের আসল পরিচয়টা এই বোকা সমাজকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ইমন ধীর ও স্থির পায়ে মিডিয়ার ক্যামেরা ও হাজারো শিক্ষার্থীর ভিড় ঠেলে ডায়াসের দিকে এগিয়ে গেল। তাকে এক পলক দেখার জন্য হাজার গাছের ডালে, লাইব্রেরির ছাদে আর করিডোরে জানালায় ঝুলে পড়েছে স্যাম আর রিফাতকে যখন পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা জানালার কাছ দিয়ে ইমনের এই রূপ দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা ভয়ে আর অপমানে মুখ নিচু করে রইল। ইমন ডায়াসের সামনে এসে দাঁড়ালো। সে তার সানগ্লাসটা অত্যন্ত স্টাইলিশভাবে খুলে ব্লেজারে পকেটে রাখলো। মাইক্রোফোনটা হাতে নিয়ে সে যখন কথা বলা শুরু করলো, তখন তার কণ্ঠ শুনে সেই তোতলামি বা কাপা কাপা গ্রামীণ টোনের বিন্দুমাত্র কোনো অস্তিত্ব ছিল না। তার গলার আওয়াজ এখন অত্যন্ত গম্ভীর, রাজকীয় এবং সেই চিরচেনা মাদকতাময় আর যে টোনে পুরো ক্যাম্পাসে প্রতিধ্বনিত হতে লাগলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং আমার সহপাঠী বন্ধুরা, আমি জানি আজ আপনারা সবাই অত্যন্ত বিস্মিত যে ছেলেটাকে আপনারা এতদিন এই করিডোরে ধাক্কা মেরেছেন, যাকে আনকালচার্ড আর খ্যাত বলে ক্লাসের পেছনের বেঞ্চে বসিয়ে রেখেছেন। আজ তার এই রূপ আপনারা মেনে নিতে পারছেন না, কিন্তু মনে রাখবেন, পোশাক আর বাহ্যিক অবয়ব কখনো একজন মানুষের আসল ক্ষমতার পরিচয় দিতে পারে না। আমি এই ক্যাম্পাসে বিএসসি এগ্রিকালচারের স্টুডেন্ট হয়ে এসেছিলাম একটা বিশেষ মিশন নিয়ে। ডক্টর রাশেদ করিম আর আবিরদের মতো যারা শিক্ষার আড়ালে এই পবিত্র ক্যাম্পাসকে আন্তর্জাতিক অপরাধের আখড়া বানিয়েছিল, তাদের শিকড় উপড়ে ফেলেছিল আমার উদ্দেশ্য। আজ আমার সেই মিশন সফল। ইমনের প্রতিটি কথা তীরের মতো সবার বুকে গিয়ে বিঁধছিল। যারা তাকে কোনোদিন বিন্দুমাত্র সম্মান দেয়নি, তারা আজ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানহা ভিড়ের এক কোণায় দাঁড়িয়ে নীরবে কাঁদছিল আর ভাবছিল সে কত বড় একটা হিরে হারিয়েছে শুধু অহংকারের অন্ধত্বে। ইমন তার স্পিচ শেষ করে চশমাটা আর চোখে পড়ল না। সে মাইক্রোফোনটা রেখে রুদ্রর দিকে তাকালো। রুদ্র, গাড়ি স্টার্ট করো। এই ক্যাম্পাসে ইমনের অধ্যায় আজ এখানেই শেষ। তবে আর যে মাফিয়া কিং সবসময় এই বিশ্ববিদ্যালয়ের ওপর নজর রাখবে। যদি কোনোদিন আবার কেউ এখানে অন্যায় করার সাহস দেখায়, তবে আর যে তার সাম্রাজ্য ধ্বংস করতে এক সেকেন্ডও সময় নেবে না। ইমন আবারও তার সেই রাজকীয় ভঙ্গিতে হেঁটে গিয়ে গাড়ির পেছনে চিটে বসল। বডিগার্ডরা দরজা বন্ধ করে দেওয়ার সাথে সাথে গাড়িগুলো তীব্র গতিতে ক্যাম্পাস ছেড়ে নাটোর রোডের দিকে চলে গেল। কিন্তু পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাতাসে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল আর যে মাফিয়া কিংয়ের সেই গম্ভীর ও মাদকতাময় কণ্ঠস্বর। চোখের পলকে একটা সাধারণ খ্যাত ছেলে পুরো ক্যাম্পাসের ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যময় কিংবদন্তিতে পরিণত হয়ে গেল। বিলাসবহুল কালো গাড়িগুলোর বহর যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট পেরিয়ে নাটোর রোডের ফ্লাইওভারের দিকে উঠছিল, তখনও পুরো ক্যাম্পাস জুড়ে ইমনের নাম নিয়ে তুমুল শোরগোল চলছে। কিন্তু এই রাজকীয় বিদায়ের আবহ মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর নরকে পরিণত হবে তা কেউ কল্পনা করতে পারেনি। গাড়িগুলো ফ্লাইওভারের ঠিক মাঝ বরাবর নির্জন অংশে পৌঁছাতে আচমকা এক বিকট শব্দে চারপাশে কেঁপে উঠল। ইমনের কনভয়ের ঠিক সামনে থাকা বডিগার্ডদের প্রথম গাড়িটিকে লক্ষ্য করে দূর থেকে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া হয়েছে। তীব্র বিস্ফোরণে প্রথম গাড়িটি উল্টে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। ঠিক তখনই চারপাশের অন্ধকার কোণ থেকে লাইট বন্ধ করে 4টে স্পিড বাইক এবং 2টো ভারী সাজোয়া যান এসে ইমনের মূল গাড়িটিকে চারিদিক থেকে ব্লক করে ফেল। গাড়িগুলোর ভেতর থেকে নেমে এলো সম্পূর্ণ অত্যাধুনিক ট্যাকটিক্যাল গিয়ার এবং নাইট ভিশন গগলস পরা অত্যন্ত 20 জন পেশাদার কিলার। তাদের কারো গায়ে কোনো চেনা গ্যাংয়ের লোগো নেই। অস্ত্রগুলো সম্পূর্ণ আনমার্কড। আন্ডারওয়ার্ল্ডের কোনো সাধারণ মাফিয়া যে মাফিয়া কিংয়ের ওপর এভাবে ভর দুপুরে মেন রোডের ওপর মিলিটারি গ্রেড অপারেশন চালানোর সাহস পাবে না তা প্রথম দেখাতেই স্পষ্ট। এই হামলা যেমন আশঙ্কিক, তেমনি এর নিখুঁত প্ল্যানিং দেখে বোঝা যাচ্ছিল এরা আর্যের আসল পরিচয় প্রকাশের মুহূর্তের জন্যই ওত পেতে বসেছিল। বস, এটা লোকাল কোনো গ্যাংস্টার নয়, এটা ইন্টারন্যাশনাল হিট স্কোয়াড। আমাদের ডিফেন্স লাইনের ফার্স্ট লেয়ার অলরেডি কোল্যাপস করেছে। আপনি গাড়ির ভেতরেই থাকুন, আমি আর বাকি ছেলেরা এদের হোল্ড ব্যাক করার চেষ্টা করছি। রুদ্র,
তুমি এখনো পরিস্থিতি বুঝতে পারোনি। এরা ডক্টর রাশেদ বা কোবরার লোক নয়। আমার আসল পরিচয় সবার সামনেই আসতেই আন্ডারওয়ার্ল্ডের গ্লোবাল সিন্ডিকেটের ভেতরের কোনো রুলার ঘাবড়ে গেছে। তারা জানে আর যে বেঁচে থাকলে তাদের পুরো গ্লোবাল চেইন ধ্বংস হয়ে যাবে। তাই আজ তারা আমাকে শেষ করতে তাদের বেস্ট কিলারদের পাঠিয়েছে। কিন্তু তারা একটা বড় ভুল করে ফেলেছে। তারা বাঘকে খাঁচার বাইরে এসে আক্রমণ করেছে। তোমরা ব্যাকআপ নাও, আজ এদের আমি নিজে হ্যান্ডেল করব। ইমন তার ব্লেজারের ভেতর পকেট থেকে দুটো সেমি অটোমেটিক গ্লোক পিস্তল বের করলো। তার চোখে সেই ডার্ক সানগ্লাসটি এখন এক চরম আত্মবিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। সে গাড়ির দরজা খুলে অত্যন্ত শান্ত পায়ে বাইরে পা রাখলো। চারপাশ থেকে তখন ঝাঁকে ঝাঁকে বুলেট এসে তার গাড়ির বডিতে লাগছিল, কিন্তু ইমনের মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে যেন এই যুদ্ধের ময়দানের আসল ঈশ্বর। প্রথম দুজন কিলার যখন ইমনের দিকে M4 রাইফেল তাক করে এগিয়ে আসছিল, ইমন 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে মাটিতে স্লাইড করে পজিশন চেঞ্জ করলো। বাতাসে ভাসমান অবস্থাতেই তার ডান হাতের গ্লোক থেকে পরপর দুটো নিখুঁত শট বের হলো। বুলেট দুটো সরাসরি 2 কিলারের কপালে গিয়ে বিঁধল। তারা মাটিতে লুটিয়ে পড়ার আগে ইমন তাদের একজনের রাইফেলটি লুফিয়ে নিল। টিম 2 ও পজিশন চেঞ্জ করেছে। ও হিটম্যান স্পিডে মুভ করছে না। গ্রেনেড চার্জ করো, এখনই ওকে উড়িয়ে দাও। তোমার টিমকে বলো কবর খুঁড়ে রাখতে কমান্ডার। আর যে মাফিয়া কিং যখন অ্যাকশন মোডে আসে তখন পৃথিবীর কোনো দেওয়াল তাকে আটকে রাখতে পারে না। তোমরা ভেবেছিলে ক্যাম্পাসের ভেতরের সেই শান্ত ইমনটাই আমার শেষ সীমানা। আজ তোমরা আর্যের আসল নরক দেখবে। ইমনের কণ্ঠস্বর এই গুলির লড়াইয়ে তীব্র শব্দের মাঝেও এক অলৌকিক দাপটের সাথে প্রতিধ্বনিত হচ্ছিল। একটা গ্রেনেড তার দিকে উড়ে আসতেই ইমন হাতের রাইফেল দিয়ে বাতাসে থাকা অবস্থাতে গ্রেনেডটির ওপর শট করল। মাঝ আকাশে গ্রেনেডটি বিস্ফোরিত হয়ে 3 জন কিলারের ওপর গিয়ে পড়ল। চারিদিকে ধোঁয়ার কুয়াশাকে কাজে লাগিয়ে ইমন আবার সেই ভয়ঙ্কর ক্লোজ কোয়ার্টার কমব্যাট মোডে চলে গেল। সে রাইফেলের খালি ম্যাগাজিনটি এক ঝটকায় খুলে ফেলে ওটাকে একটা ধারালো অস্ত্রের মতো ব্যবহার করে সামনে থাকা এক কিলারের গলায় গেঁথে দিল। পরের মুহূর্তে সে অন্য এক কিলারের হাত মুছে তার নিচের রাইফেলের ট্রিগার চেপে বাকি 2 শুটারকে ঝাঁঝা করে দিল। ইমনের প্রতিটি মুভমেন্ট ছিল যেন এক মরণঘাতী নাচের মতো নিখুঁত, এক ছন্দময়। কিলাররা আধুনিক নাইট ভিশন গগলস পরেও ইমনের গতির সাথে তাল মেলাতে পারছিল না। সে ধোয়ার ভেতর থেকে হঠাৎ বের হয়ে আসছিল আর একটি প্রাণ কেড়ে নিচ্ছিল। মাত্র 5 মিনিটের এই একক তাণ্ডবে ফ্লাইওভারের পিচঢালা রাস্তা কিলারদের রক্তে লাল হয়ে উঠল। 20 জন টপ ক্লাস ইন্টারন্যাশনাল কিলার এখন মাটিতে নিথর হয়ে পড়ে আছে। শুধু তাদের লিডার অর্থাৎ সেই কমান্ডার তখনও কোনো রকমে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের শেষ পিস্তলটি ইমনের দিকে তাক করার চেষ্টা করছিল, কিন্তু ইমন এক অলৌকিক গতিতে তার সামনে এসে এক লাথিতে তার হাত থেকে পিস্তলটি উড়িয়ে দিল। তারপর তার কলারটা ধরে এক ঝটকায় ফ্লাইওভারের রেলিংয়ের ওপর চেপে ধরল। নিচে তখন পদ্মা নদীর তীব্র স্রোত বয়ে যাচ্ছে। আমাকে মেরো না আর যে, আমি শুধু অর্ডার ফলো করছিলাম। আমাদের গ্লোবাল হেডকোয়ার্টার থেকে নির্দেশ ছিল তোমার পরিচয় প্রকাশ পাওয়া মাত্রই যেন তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। আমার গ্লোবাল হেডকোয়ার্টারকে আমার এই বার্তাটা পৌঁছে দিও কমান্ডার, যে আর যে মাফিয়া কিংকে মারার মতো বুলেট এখনও কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়নি। আমি কে তা জানার চেষ্টা যারা করেছে তারা সবাই আজ মাটির নিচে ঘুমাচ্ছে। এই মিশন তো কেবল শুরু। যারা আমার উপর এই হামলার অর্ডার দিয়েছে তাদের পুরো বংশ আমি 1 সপ্তাহের মধ্যে পৃথিবী থেকে মুছে দেব। এবার নিচে গিয়ে তোমার বাকি টিমের জন্য অপেক্ষা করো। ইমন এক নিষ্ঠুর ধাক্কায় কমান্ডারকে ফ্লাইওভারের রেলিংয়ের ওপর থেকে নিচে নদীর তীব্র স্রোতে ছুঁড়ে ফেলে দিল। চারপাশের পরিবেশ আবার শান্ত হয়ে এলো। শুধু জ্বলতে থাকা গাড়িগুলো আগুনের চটচট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। রুদ্র আর বাকি গার্ডরা ইমনের এই অবিশ্বাস্য সাহসিকতা আর খালি হাতে এক পুরো আর্মি ধ্বংস করার দৃশ্য দেখে সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা জানতো বস শক্তিশালী, কিন্তু আজ তারা সশরীরে দেখল
কেন আন্ডারওয়ার্ল্ডের প্রতিটা ডন আর যে নাম শুনলে ভয়ে কাঁপতে থাকে। ইমন তার সাদা সাতের হাতা থেকে শত্রুর রক্তের দাগ একটা রুমাল দিয়ে মুছে নিল। সে তার ডার্ক সানগ্লাসটা আবার চোখের উপর ঠিকঠাকভাবে সেট করে গাড়ির দিকে হেঁটে গেল। ফ্লাইওভারের এই রক্তক্ষয়ী যুদ্ধ আর ইমনের এই ভয়ঙ্কর রূপ প্রমাণ করে দিল যে তার আসল পরিচয় শুধু অ্যাকশন আর ক্ষমতার এক নতুন যুগের সূচনা করেছে, যার সামনে দাঁড়ানোর সাহস পৃথিবীর কোনো শক্তির নেই। রুদ্র, এই কিলারদের ব্যাকগ্রাউন্ডের আইপি অ্যাড্রেসগুলো এখনই ট্র্যাক করো। আজ রাতের মধ্যেই আমি জানতে চাই এই হামলার পেছনে আন্তর্জাতিক কোনো গডফাদার বসে আছে। আমাদের পরবর্তী গন্তব্য এখন আর রাজশাহী নয়, এবার পুরো আন্ডারওয়ার্ল্ডের মূল সিংহাসনটা দখল করার সময় এসেছে। গাড়ি স্টার্ট করো। ইমনের রয়্যাল ব্লু ভিলেজারের কোণায় তখনও আগুনের শিখার আলো প্রতিফলিত হচ্ছিল। সে গাড়ির পিছনে ছিটে গিয়ে বসার সাথে সাথে গাড়িগুলো তীব্র গতিতে সেই ধ্বংসস্তূপ পেরিয়ে সামনের দিকে ছুটে চলে গেল। ফ্লাইওভারের বুকে পড়ে রইল শুধু এক ঝাঁক পেশাদার ক্লারের লাশ। নাটোর রোডে সেই ফ্লাইওভারের উপর জ্বলতে থাকা সাজোয়া যান আর ক্লারদের লাশের স্তূপ পেছনে ফেলে ইমনের কনভয় যখন নাটোর পাবনা হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটে চলছিল, তখন গাড়ির ভেতরে পরিবেশ ছিল সম্পূর্ণ থমথমে। জানালার বাইরে অন্ধকার দ্রুত ঘনীভূত হচ্ছে, আর সেই অন্ধকারের সাথে পাল্লা দিয়ে ইমনের ভেতরের আর যে মাফিয়া কিং সত্তাটি আরও বেশি ক্রূর ও ভয়ঙ্কর হয়ে উঠছিল। রয়্যাল ব্লু ভিলেজারের হাতা কিছুটা গুটিয়ে সে তার গোল্ড আইড স্যাটেলাইট ল্যাপটপটির দিকে তাকিয়েছিল। স্ক্রিনে শত শত এনক্রিপ্টেড ডেটা ফাইল, আইপি অ্যাড্রেস আর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কোড ক্রমাগত ওঠানামা করছে। রুদ্র পাশে বসে অত্যন্ত দ্রুততার সাথে একটি গ্লোবাল সার্ভার হ্যাক করার চেষ্টা করছিল। বস, ফ্লাইওভারে সেই কিলারদের কমান্ডার যে সিগন্যাল কোড ব্যবহার করছিল তা আমি সম্পূর্ণ ডিক্রিপ্ট করতে পেরেছি। এই হামলার অর্ডার কোনো লোকাল মাফিয়া ডন বা বর্ডারের চোরা কারবারির কাছ থেকে আসেনি। এর আইপি লোকেশন ট্রেস হচ্ছে সরাসরি সুইজারল্যান্ডের জেনেভার আর রাশিয়া সেন্ট পিটার্সবার্গের একটা গোপন আন্ডারগ্রাউন্ড ব্যাংকিং চ্যানেলে। আন্ডারওয়ার্ল্ডের গ্লোবাল ট্রাস্টের প্রধান, যাকে সবাই দ্য শ্যাডো কিং নামে চেনে, এই হামলাটা তার ডিরেক্ট নির্দেশে হয়েছে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লকার নাম্বার 4-এর যে কেমিক্যাল স্যাম্পলটা রিকভার করেছেন, ওটার আসল বায়ার ছিল খোদ এই শ্যাডো কিং। দ্য শ্যাডো কিং, সে ভেবেছে সুইজারল্যান্ডের কোনো সুরক্ষিত বাংকারে বসে সে চাল চালবে আর বাংলাদেশ বেল্টে তার ঘুটিরা মার খাবে, অথচ তার গায়ে আঁচল লাগবে না। সে খুব বড় ভুল করেছে রুদ্র। সে এখনও জানে না যে আর যে মাফিয়া কিং শুধু রেডিও ফ্রিকোয়েন্সিতেই কথা বলে না। যখন সে সশরীরে মাঠে নামে তখন গ্লোবাল সিন্ডিকেটের মানচিত্র বদলে যায়। লকার নাম্বার 4-এর যে ব্লু প্রিন্ট স্যাম্পলটা আমার কাছে আছে, ওটার আসল কোডটা আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি। রাশেদ, করিম আর আবির তো শুধু একটা মুখোশ ছিল। আসল খেলাটা এবার গ্লোবাল লেভেলে হবে। কিন্তু বস, শ্যাডো কিং অলরেডি জানতে পেরেছে যে তার পাঠানো হিট স্কোয়াড ধ্বংস হয়ে গেছে। সে এখন ব্যাকআপ প্ল্যান হিসেবে আমাদের এই কনভয়ের রুট ট্র্যাক করার জন্য ঈশ্বরদী আর কুষ্টিয়া বর্ডার বেল্টের সমস্ত লোকাল গ্যাংকে অ্যালার্ট করে দিয়েছে। আমাদের সামনে ঈশ্বরদী জংশনের কাছাকাছি একটা বড় চেকপোস্ট আছে, যেখানে ওরা ভারী অস্ত্র নিয়ে ওত পেতে বসে আছে। আমাদের কি রুট চেঞ্জ করা উচিত বস? রুট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই রুদ্র। আর যে মাফিয়া কিং কখনো শত্রুর ভয়ে রাস্তা বদলায় না। ওরা যদি ঈশ্বর দিতে আমার জন্য নরক তৈরি করে রাখে, তবে আমি সেই নরকের আগুন দিয়েই ওদের পুরো সিন্ডিকেট পুড়িয়ে খাক করে দেব। গাড়ি থামানোর কোনো দরকার নেই, স্পিড আরও বাড়িয়ে দাও। ইমনের আদেশ পাওয়া মাত্রই বডিগার্ডদের গাড়িগুলো গতি এক ধাক্কায় অনেক বেড়ে গেল। হেডলাইটের তীব্র আলো রাতে কুয়াশা চিরে হাইওয়ের পিচঢালা পথকে চাবুকের মতো শাসন করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলো ঈশ্বরদী জংশন সংলগ্ন একটি পরিত্যক্ত সুগার মিলের সংলগ্ন অন্ধকার চত্বরে এসে পৌঁছালো। ঠিক যেমনটা রুদ্র বলেছিল, সেখানে আগে থেকে 4টি বড় বড় লরি দিয়ে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছে। লরিগুলোর উপর মাউন্ট করা আছে হেভি ডিউটি সার্চলাইট, যা ইমনের কনভয় দেখা মাত্রই সজোরে চলে উঠল। আলোর তীব্রতায় চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। লরির আড়াল থেকে বের হয়ে এলো
অত্যন্ত 30 জন সশস্ত্র লোকাল গ্যাংস্টার, যাদের নেতৃত্বে ছিল পাবনা অঞ্চলের কুখ্যাত ক্রাইম লর্ড রক্তচোষা রতন। এই তো আর যে মাফিয়া কিং এর গাড়ি চলে এসেছে। শ্যাডো কিং এর ক্লিয়ার অর্ডার আছে। এই কনভয়ের একটা পিঁপড়েও যেন আজ রাতে কুষ্টিয়া বর্ডার পার হতে না পারে। তোরা সবাই পজিশন নে, গাড়ি লক্ষ্য করে অবিরাম ফায়ার কর। রতনের আদেশের সাথে সাথে পুরো চত্বর স্বয়ংক্রিয় অস্ত্রের কান ফাটানো আওয়াজে কেঁপে উঠল শত শত বুলেট ইমনের বুলেট প্রুফ গাড়ির কাছে আর বডিতে এসে আশ্রে পড়তে লাগলো। ধাতব বডিতে বুলেটের আঘাতে স্ফুলিঙ্গ অন্ধকারের বুকে এক বিভীষিকাময় আলোর খেলা তৈরি করলো। কিন্তু আর যে মাফিয়া কিং এর গাড়িটি ছিল বিশেষভাবে তৈরি, সেটির ভেতরে কেবিনে বসে ইমন অত্যন্ত শান্তভাবে তার ব্লেজারটি খুলে সিটের উপর রাখলো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সে দেখলো রাত ঠিক 11টা বেজে 55 রুদ্র, ডার্ক রেডিওর গ্লোবাল স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ওপেন করো। পুরো পৃথিবীর আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা যেন এই মুহূর্ত থেকে আমাদের অডিও লাইনে যুক্ত হতে পারে। আজ ডার্ক রেডিও লাইভ কাস্টিং কোনো স্টুডিও থেকে হবে না, আজ লাইভ ব্রডকাস্ট হবে এই ঈশ্বরদীর যুদ্ধের ময়দান থেকে। ফ্রিকোয়েন্সি ওপেন বস। গ্লোবাল সার্ভার এই মুহূর্তে 70 মিলিয়নেরও বেশি ডার্ক ওয়েব ইউজার্স লাইভে যুক্ত হয়ে গেছেন। শ্যাডো কিং স্বয়ং এই ফ্রিকোয়েন্সি মনিটর করছে। অডিও ফিড একদম ক্রিস্টাল ক্লিয়ার। ভেরি গুড। টু অল দ্য ক্রাইম লর্ডস অফ দিস প্ল্যানেট, দিস ইজ আরজে মাফিয়া কিং লাইভ ফ্রম বাংলাদেশ। আপনারা যারা ভাবছেন যে কিছু লোকাল গুন্ডা আর লরি দিয়ে আরজের পথ আটকানো সম্ভব, তারা এখন এই লাইভ অডিওতে শুনবেন কি করে একটা গ্লোবাল সিন্ডিকেটের লোকাল পার্টনারদের চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। রতন, তুমি ভেবেছিলে শ্যাডো কিংয়ের দেওয়া কয়েকটা টাকার লোভে তুমি বাঘের শিকার করতে বের হয়েছ। এবার আরজের আসল অ্যাকশন দেখো। ইমনের এই কথা শেষ হওয়ার সাথে সাথে সে গাড়ির অটোমেটিক সানরুফটা এক ঝটকায় খুলে ফেল। তার হাতে তখন একটি মডিফাইড গ্রেনেড লঞ্চার। সে এক চুলো লক্ষ্যভ্রষ্ট না করে প্রথম শটটি করলো রাস্তার মাঝখানে থাকা মেন লরিটির ফুয়েল ট্যাঙ্ক লক্ষ্য করে। এক অবিশ্বাস্য আর প্রলয়ঙ্কারী বিস্ফোরণে পুরো লরিটি আকাশে উড়ে গেল এবং চারপাশের অত্যন্ত 10 জন শুটার সেই আগুনের গোলকারাই হারিয়ে গেল। আগুনের তীব্র আলোয় চারপাশটা যখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, তখন ইমন গাড়ি থেকে এক চিতাবাঘের গতিতে বাইরে লাফিয়ে পড়ল। তার ডান হাতে একটি ট্যাকটিক্যাল নাইফ আর বাঁ হাতে সেই এনক্রিপ্টেড গ্লোক পিস্তল। রতনের শুটাররা কিছু বুঝে ওঠার আগেই ইমন ধোয়ার ভেতর থেকে এক অদৃশ্য ছায়ার মতো আবির্ভূত হলো। প্রথম একজন শুটার তার দিকে বন্দুক তাক করতে ইমন তার নাইফটি এক নিখুঁত থ্রোতে লোকটার গলায় গেঁথে দিল। রক্ত ছিটকে ওঠার আগে সে লোকটার শরীরটাকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করে বাকিদের থেকে আসা বুলেটের ঝাঁক আটকে দিল। পরের দিন সেকেন্ডের মধ্যে ইমন সেই মৃতদেহের কোমর থেকে আর একটা পিস্তল কেড়ে নিয়ে দুহাতে ডাবল ট্যাপ ফায়ারিং শুরু করলো। কোনো মিসফায়ার নেই, প্রতিটি বুলেট সরাসরি শত্রুর কপালে আর বুকে গিয়ে আঘাত হানছিল। ইমনের মুভমেন্ট এত নিখুঁত আর মারাত্মক ছিল যে ডার্ক ওয়েবের লাইভ চ্যাটে কমেন্টের বন্যা বয়ে গেল। বিশ্বের বড় বড় মাফিয়ারা লাইভ অডিওতে বুলেটের আওয়াজ আর হাড় ভাঙ্গার শব্দ শুনে স্তব্ধ হয়ে যাচ্ছিল। ও মানুষ না, ওর স্পিড তো আমাদের চিন্তার চেয়েও ফাস্ট। তোরা কে কোথায় আছিস? ওর উপর একসাথে ঝাঁপিয়ে পড়। ও একা কতজনকে সামলাবে? রতন, তোমার এই তুচ্ছ বাহিনী দিয়ে আরজের গতি মাপা অসম্ভব। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের করিডরে মাথা নিচু করে হাঁটতাম, তখন তোমরা ভেবেছিলে সেটাই আমার আসল পরিচয়। তোমরা জানো না, কিং যখন তার রাজমুকুট ছেড়ে সাধারণ মানুষের ছদ্মবেশ নেয়, তখন সে আরও বেশি খতরনাক হয়ে ওঠে। আজ রাতের পর পাবনা আর ঈশ্বরদীর মাটিতে তোমাদের কোনো চিহ্ন থাকবে না। বাকি 15 জন কিলার যখন চারিদিক থেকে লাঠি আর চেন নিয়ে ইমনকে ঘিরে ধরলো, তখন শুরু হলো ইমনের সেই অতি মানবীয় মার্শাল আর্টসের গোপন ডিফেন্স। একজন তার মাথা লক্ষ্য করে লোহার রড ছুটতেই ইমন শরীরটাকে বাঁকিয়ে ডজ করলো এবং এক হাত দিয়ে রডটি কেড়ে নিয়ে লোকটার হাঁটুতে মারাত্মক আঘাত করলো। হাড় ভাঙ্গার মর্মর শব্দে পুরো মিল চত্বর প্রতিধ্বনিত হলো। একই সাথে সে অন্য এক কিলারের বুকে এমন এক
বিধ্বংসী সাইড কিক মারল যে লোকটা 10 ফুট দূরে গিয়ে সুগার মিলের দেওয়ালে আশ্রে পড়ে জ্ঞান হারালো। মাত্র 4 মিনিটের মধ্যে পুরো চত্বরে আর একটাও শুটার জ্যান্ত বা আস্ত দাঁড়িয়ে ছিল না। সবাই মাটিতে পড়ে যন্ত্রণে ছটফট করছিল। রতন একা দাঁড়িয়ে কাঁপছিল। তার হাতে দামি শর্ট গানটা এখন তার নিজের ঘামে ভেজা হাত থেকে মাটিতে পড়ে গেল। সে দেখল ইমনের সাদা শার্টের কলার এখন শত্রুর রক্তে ভিজে গেছে, কিন্তু ইমনের চেহারায় কোনো ক্লান্তির দাগ নেই। সে ধীর পায়ে রতনের দিকে এগিয়ে গেল এবং তার স্যাটেলাইট ফোনটি রতনের মুখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে তখন শ্যাডো কিং এর এনক্রিপ্টেড লোগো জলজল করছে। শ্যাডো কিং, তুমি নিশ্চয়ই এই লাইভ অডিও খুব মনোযোগ দিয়ে শুনছো। তোমার এই লোকাল কুত্তা রতন এখন আমার পায়ের নিচে। তুমি ভেবেছিলে তোমার সুইজারল্যান্ডের অ্যাকাউন্ট আর গ্লোবাল নেটওয়ার্ক খুব সুরক্ষিত। এই লাইভ ব্রডকাস্ট চলাকালীনই আরজের সাইবার টিম তোমার জেনেভার প্রাইভেট ব্যাংকের সেন্ট্রাল কোড হ্যাক করেছে। আজ রাতের মধ্যে তোমার চোরাই সাম্রাজ্যের 10,000 কোটি টাকা ফ্রিজ করে ইন্টারন্যাশনাল চ্যারিটি ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হবে। তুমি যদি বাঁচতে চাও তবে আমার এই স্যাম্পল ফাইলের আশা চিরতরে ছেড়ে দাও। আরজে ভাই, আরজে ভাই, আরজে ভাই, আমাকে মাফ করে দিন। আমি তো কেবল টাকার লোভে এই কাজ করেছি আরজে ভাই। আমি বর্ডারের সব রুট আপনার নামে লিখে দেবো ভাই। ভাই প্লিজ ভাই, আমাকে জ্যান্ত ছাড়ুন প্লিজ। রতন, আর যে মাফিয়া কিং কখনো তার শত্রুদের দ্বিতীয় কোনো সুযোগ দেয় না। তুমি এই বর্ডারের পবিত্র মাটিকে অপরাধের আস্তানা বানিয়েছো, তার শাস্তি একটাই। ইমন রতনের কোনো অনুনয় না শুনে এক মস্ত বড় পাঞ্চ মেরে তাকে সুগার মিলের ভাঙ্গা লোহার পিলারের উপর ছুঁড়ে ফেলল। রতন এক আঘাতে অবচেতন হয়ে মাটিতে পড়ে রইল। ইমন তার পকেট থেকে সেই সাদা রুমালটা বের করে অত্যন্ত শান্তভাবে হাতের রক্ত পরিষ্কার করল এবং বিলাজারটি আবার গায়ে জড়িয়ে নিল। সে টিপটে থাকা ডাক ওয়েবের ক্যামেরার দিকে সরাসরি তাকালো। তার চোখে সেই মাদকতাময় ও গুরুর চাহনি গ্লোবাল স্ক্রিনে ভেসে উঠল। টু অল দ্য গ্লোবাল ক্রাইম সিন্ডিকেটস, দিস ইজ আরজে মাফিয়া কিং। আজ রাতে তোমরা দেখলে বর্ডার বেল্টের কি পরিণতি হলো। শ্যাডো কিংয়ের অধ্যায় আজ থেকে শেষ। আর হ্যাঁ, আগামীকাল সকালে আমি আবার আমার সেই সাধারণ রূপ নিয়ে চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবের পেছনের বেঞ্চে গিয়ে বসবো। কারণ মিশন শেষ হলেও কিং তার শান্ত ছদ্মবেশ কখনো ছাড়ে না। গুড নাইট আন্ডারওয়ার্ল্ড। ইমন ফোনটা অফ করে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। রুদ্র এবং তার টিম মুহূর্তের মধ্যে সমস্ত লাশের স্তূপ আর ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজে লেগে গেল। গাড়িগুলো আবার স্টার্ট নিয়ে কুষ্টিয়া বর্ডারের দিকে তীব্র গতিতে ছুটে গেল। ঈশ্বরদীর সেই ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায় শেষ করে ইমন যখন কুষ্টিয়া বর্ডারের গোপন সেফ হাউসের দিকে যাচ্ছিল, তখন রাত ফুরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা রাত একটানা যুদ্ধ আর নিখুঁত প্ল্যানিংয়ের পর ইমনের শরীর তখন কিছুটা ক্লান্ত। সে তার বুলেটপ্রুফ গাড়ির পেছনের সিটে চোখ বন্ধ করে একটু জিরিয়ে নিচ্ছিল। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের হিসাব নিকাশ কখনো এত সহজে শেষ হয় না। শ্যাডো কিং এর পতন হলো, তার গ্লোবাল সিন্ডিকেটের কিছু বিশ্বস্ত পিলার তখনও হাল ছাড়েনি। কুষ্টিয়া পাবনা হাইওয়ের এক নির্জন বাঁকে, যেখানে কুয়াশা সবচেয়ে ঘন ছিল, সেখানে ওত পেতে বসেছিল একটি ভারী ডাম্প ট্রাক। গাড়িটি সেই অন্ধ বাঁক পার হওয়ার মুহূর্তেই হেডলাইট বন্ধ থাকা ট্রাকটি তীব্র গতিতে সে ইমনের গাড়ির ডান পাশে সজোরে ধাক্কা মারল। ধাক্কাটা এতই আশঙ্কিক আর মারাত্মক ছিল যে বুলেটপ্রুফ গাড়ি হওয়া সত্ত্বেও ইমনের গাড়িটি হাইওয়ে থেকে ছিটকে পড়ে 3টে ডিগবাজি খেয়ে রাস্তার পাশের এক গভীর খাদে গিয়ে আশ্রে পড়ল। গাড়ির এয়ার ব্যাগগুলো সময় মতো খুললেও তীব্র ঝাঁকুনি আর মাথায় লাগা প্রচণ্ড আঘাতে ইমন এক মুহূর্তের মধ্যে অবচেতন হয়ে গেল। কিলাররা দূর থেকে গাড়িটির এই ধ্বংসাত্মক অবস্থা দেখে ভাবল আর যে মাফিয়া কিং এবার চিরতরে শেষ। তাই তারা দ্রুত ট্র্যাক নিয়ে সেখান থেকে চম্পট দিল। ঠিক সেই ভোরের কুয়াশা ছিঁড়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তুলি নামের এক সাধারণ, শান্ত ও দয়াময়ী মেয়ে। সে কুষ্টিয়া শহরের এক লোকাল কলেজে পড়াশোনা করে। প্রতিদিনের মতো সেদিনও সে ভোরের বাতাসে হাঁটতে বের হয়েছিল। হঠাৎ খাদের নিচে ধোঁয়া উঠতে দেখে এবং একটা দমে মুছে যাওয়া দামি গাড়ি পড়ে থাকতে দেখে তুলি আর স্থির থাকতে পারল না। সে সাহসের উপর ভর করে খাদের নিচে নেমে এলো এবং জানালার কাঁচ ভেঙে ভেতরে রক্তাক্ত অবস্থায় অবচেতন হয়ে পড়ে থাকা ইমনকে দেখতে পেল। ইমনের পরনে সে দামি ব্লেজার তখন রক্তে ভিজে গেছে।
চোখে সেই চশমাটাও নেই। তুলি অত্যন্ত কষ্ট করে ইমনকে গাড়ি থেকে টেনে বের করলো এবং মেন রোডে এনে একটা লোকাল সিএনজি ডেকে সরাসরি কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু প্লিজ এই লোকটাকে বাঁচান। রাস্তার পাশে ওনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, ওনার চিকিৎসার সব খরচ আমি দিচ্ছি, আপনি ওনাকে দ্রুত ওটিতে নিয়ে যান। তুলির এই মানবিকতা আর দিনরাত হাসপাতালে করিডোরে বসে থাকার ফলস্বরূপ ইমন 3 দিন পর অবশেষে চোখ মেলল। তবে ততক্ষণে ইমনের বিশ্বস্ত সাইবার টিম আর রুদ্র এই হাসপাতালের চারপাশে গোপন কর্ডন করে ফেলেছে। ইমন যখন কেবিনে চোখ খুলল, সে দেখল তার বেডের পাশে একটা সাধারণ মেয়ে ক্লান্ত চোখে বসে আছে। তুলি জানতো না এই ছেলেটাকে, সে শুধু ভেবেছিল কোনো এক বড়লোকের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ইমন সুস্থ হয়ে ওঠার পর তুলির প্রতি এক অন্যরকম কৃতজ্ঞতা ও টান অনুভব করলো, যা সে তার মাফিয়া জীবনে কোনোদিন ফিল করেনি। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর ইমন আবার সেই সাধারণ ক্ষেত রূপ ধারণ করলো। চোখে সেই পুরনো মোটা ফ্রেমের চশমা, কাঁধে সুতি ব্যাগ আর বিনীত চাল চলন। সে মাঝে মাঝে কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাড়ে তুলির সাথে দেখা করতে যেত। তুলি শুধু জানতো ইমনের নাম ইমন। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ অভাবী ছাত্র। ইমনের এই অতি সাধারণ আর ভদ্র আচরণ তুলিকে মুগ্ধ করল। আস্তে আস্তে তাদের এই দেখা হওয়া এক গভীর বন্ধুত্বের রূপ নিল, যা সময়ের সাথে সাথে দুপক্ষের অজান্তেই এক পবিত্র ভালোবাসার সম্পর্কে মন নিল। ইমন নিজের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত নিষ্ঠুরতা ভুলে তুলির হাসির মাঝে এক টুকরো শান্তি খুঁজে পেয়েছিল। সে তুলিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলল। কিন্তু ভাগ্যের পরিহাস বড়ই নিষ্ঠুর। একদিন বিকেলে গড়াই নদীর পাড়ে তুলি আর ইমন যখন বসে গল্প করছিল, তখন ইমনের পকেটে থাকা সেই বিশেষ স্যাটেলাইট ডিভাইসটি হঠাৎ ভাইব্রেট করে উঠল। ইমন তখন ওয়াশরুমে যাওয়ার জন্য ফোনটা বেঞ্চের উপর রেখে গিয়েছিল। ঠিক তখনই ফোনের স্ক্রিনে ডাক ওয়েবের রেড অ্যালার্ট মেসেজে পপ আপ হলো, যেখানে ইমনের সেই রয়্যাল ব্লু ব্লেজার পরা, চোখে ডার্ক সানগ্লাসওয়ালা আর যে মাফিয়া কিং প্রোফাইল পিকচারটি জলজল করছিল। মেসেজে লেখা ছিল, বস, গ্লোবাল সিন্ডিকেট সিল করা হয়েছে, আপনার আদেশের অপেক্ষায় আরজে স্কোয়াড। তুলি কৌতূহলবশত ফোনটা হাতে নিতে স্ক্রিনে সেই ছবি আর মেসেজটি দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটা তার সামনে কথা বলতে গেলে মাথা নিচু করে থাকে, সে আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, কোটি কোটি টাকার মালিক এবং খুনিদের গডফাদার আরজি মাফিয়া কিং। তুলি পুরো শরীর ভয়ে কাঁপতে লাগলো। সে আতঙ্কিত হয়ে ফোনটা রেখে ওখান থেকে এক দৌড়ে পালিয়ে বাড়ি চড়ে গেল। না, এমন হতে পারে না। আমি কাকে ভালোবাসলাম? ও একটা মাফিয়া, ও একটা খুনি যে পুরো দুনিয়ার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। তার সাথে আমার মতো একটা সাধারণ মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। ও যদি জানতে পারে আমি ওর আসল পরিচয় জেনে গেছি, তবে ও হয়তো আমাকেও শেষ করে দেবে। আমি আর কোনো দিন সামনে যাব না। সেই দিনের পর থেকে তুলি ইমনের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল। ইমন শতবার ফোন করলেও তুলি ফোন রিসিভ করতো না, গড়াই নদীর পাড়েও আর আসতো না। এমনকি ইমনের দেওয়া সব মেসেজে সিন করা বন্ধ করে দিল। তুলি শুধু নিজেকে আড়ালে রাখার চেষ্টা করতে লাগলো, কারণ সে বুঝতে পেরেছিল আর্যের ক্ষমতা কতটা ভয়ঙ্কর। এদিকে তুলির এই আংশিক নিখোঁজ হয়ে যাওয়া এবং দেখা না করা ইমনের ভেতরে মাফিয়া কিংকে সম্পূর্ণ পাগল করে তুলল। যে ছেলেটা পুরো পৃথিবীর আন্ডারওয়ার্ল্ডের বড় বড় দ্বন্দ্বের এক ইশারায় নাচাতো, সে আজ একটা সাধারণ মেয়ের ভালোবাসার বিরহে ছটফট করছে। ইমন ভীষণ চিন্তিত ও দিশেহারা হয়ে পড়ল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে কেন তুলি হঠাৎ তার থেকে দূরে সরে যাচ্ছে। তুলির জন্য তার বুকে যে গভীর ভালোবাসার জন্ম হয়েছে, তা তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছিল না। রুদ্র, আমি আন্ডারওয়ার্ল্ডের কিং হতে পারি, কিন্তু তুলি ছাড়া আমার এই সাম্রাজ্য একদম শূন্য। সে কেন আমার সাথে দেখা করছে না? আমার সাইবার টিমকে বলো তুলির প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করতে। সে কেন আমাকে এড়িয়ে চলছে, তার আসল কারণ আমার আজ রাতেই জানা চাই। যদি কেউ তাকে ভয় দেখিয়ে থাকে, তবে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। ইমন তার ম্যাচের বন্ধ ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন রইল। সে জানত না যে তার নিজের আসল পরিচয়টাই আজ তার ভালোবাসার পথে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। আর যে মাফিয়া কিংয়ের ক্ষমতা আর অ্যাকশন মোডের সামনে পুরো পৃথিবী কাঁপলেও নিজের ভালোবাসা মানুষের ভয় আর দূরত্বতাকে এক নতুন মানসিক যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দিল। কুষ্টিয়ার গড়াই নদীর ওপর তখন গোধূলি শেষ লাল আভা বিদায় নিচ্ছে। নদীর ঠান্ডা বাতাস আর
কাশফুলের দোলাও আজ তুলির মনের ভেতরে আতঙ্ককে শান্ত করতে পারছিল না। গত কয়েকটা দিন সে যেন এক জীবন্ত নরকের মধ্যে কাটিয়েছে। ঠিক তখনই তার পেছনে বাতাসের তাপমাত্রা যেন এক ধাক্কায় হঠাৎ কমে গেল। একজোড়া ভারী বুটের পরিচিত সুনির্দিষ্ট শব্দ ঘাসের উপর প্রতিধ্বনিত হলো। তুলি চমকে উঠে পেছনে তাকাতে দেখল কুয়াশা আর অন্ধকারের চাদর ছিঁড়ে তার সামনে এসে দাঁড়িয়েছে ইমন। আজ ইমনের চোখে সে চেনা মোটা ফ্রেমে চশমা নেই, পরনে কোনো মলিন শার্টও নেই। সে আজ এসেছে তার আসল রূপে, পরনে ব্ল্যাক ফিটিং জ্যাকেট, চোখে সেই গম্ভীর রাজকীয় চাণক্য চাক্ষুষতা, কিন্তু তার চোখে সেই চিরাচরিত বরফশীতল মাফিয়া চাহনি তুলিকে দেখা মাত্রই এক পরম আকুলতা আর ভালোবাসার সাগরে পরিণত হলো। তুলি ভয়ে দুপা পিছিয়ে গেল, তার পুরো শরীর কাঁপছিল। তুমি এখানে কেন এসেছো? প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি তোমার আসল পরিচয় জেনে গেছি। তুমি কোনো সাধারণ ছাত্র নও, তুমি আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ঙ্কর গডফাদার আর যে মাফিয়া কিং। তোমার দুনিয়া আলাদা, তোমার হাত রক্তে রাঙানো। আমার মতো একটা সাধারণ মেয়েকে দয়া করে তুমি এই পাপের দুনিয়ায় টেনো না। আমাকে আমার মতো বাঁচতে দাও। তুলি, তুমি আমার পরিচয় জেনেছো ঠিকই, কিন্তু আমার ভেতরের মানুষটাকে এখনো চিনতে পারোনি। হ্যাঁ, আমি আন্ডারওয়ার্ল্ডের কিং। পুরো পৃথিবীর বড় বড় ক্রাইম লর্ডরা আমার এক ইশারায় কাঁপে, কিন্তু সেই আর যে মাফিয়া কিং খাদের মধ্যে মরে পড়ে থাকতো যদি না তুলি নামের একটা সাধারণ মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতো। তুমি আমার শুধু জীবন বাঁচাওনি তুলি, তুমি আমার ভেতরের মরে যাওয়া মানুষটাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। তোমার ওই সরল হাসির সামনে আমার কোটি কোটি টাকার সাম্রাজ্য আজ একেবারে তুচ্ছ। ইমনের কণ্ঠস্বরে আজ কোনো আদেশ ছিল না, ছিল এক চরম আকুতি ও ভালোবাসার আরতি। সে ধীর পায়ে তুলির দিকে এগিয়ে গেল এবং নিজের হাতের দুটো মরণঘাতী পিস্তল মাটিতে ফেলে দিল। তারপর সে পকেট থেকে তার সেই বিশেষ স্যাটেলাইট ডিভাইসটি বের করে তুলির সামনে ধরল। তুলি অবাক হয়ে দেখল স্ক্রিনে একটা ডিলিট প্রোগ্রেস বার চলছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো গ্লোবাল ডাক ওয়েবের মেন সার্ভার থেকে আর যে মাফিয়া কিংয়ের নাম, ফাইল আর সমস্ত সাম্রাজ্যের ডাটা চিরকালের জন্য মুছে গেল। ইমনের নির্দেশে রুদ্র তার পুরো নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল অ্যান্টি ক্রাইম ফোর্সের কাছে হ্যান্ডওভার করে দিয়েছে। সে আন্ডারওয়ার্ল্ডের পরিচয় আমার ভালোবাসাকে আমার থেকে দূরে সরিয়ে দেয়। এই আন্ডারওয়ার্ল্ডের সিংহাসন আমার চাই না তুলি। আজ এই মুহূর্তে আর যে মাফিয়া কিং চিরকালের জন্য দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে গেল। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কেবলই তোমার সেই সাধারণ ইমন, সে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার নিয়ে পড়ে, যে দিনরাত কষ্ট করে নিজের মায়ের মুখে হাসি ফোটাতে চায়। আমি আমার অন্ধকার অতীতকে চিরতরে কবর দিয়ে এসেছি তুলি, শুধু তোমার হাতটা ধরে আলোর পথে হাঁটার জন্য। তুমি কি এই সাধারণ ইমনকে ক্ষমা করে আবার তোমার পাশে জায়গা দেবে না? তুলি ইমনের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো ছলনা ছিল না, ছিল এক জেনুইন আত্মসমর্পণ আর অগাধ ভালোবাসা। যে মানুষটা পুরো পৃথিবীকে নিজের পায়ের নিচে রাখতে পারত, সে আজ শুধুমাত্র তুলির ভালোবাসার জন্য নিজের সমস্ত ক্ষমতা ও রাজত্ব এক সেকেন্ডে ত্যাগ করে দিয়েছে। তুলির চোখে সমস্ত ভয় মুহূর্তের মধ্যে গলে জল হয়ে চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। এক পা এগিয়ে এসে সে ইমনের হাত দুটো শক্ত করে ধরে বুকের সাথে চেপে ধরল। আমি ভয় পেয়ে গেছিলাম ইমন। আমি ভাবতেই পারিনি যে মানুষটাকে আমি এত সরল সহজ ভেবে ভালোবেসেছি, তার পেছনে এত বড় একটা অন্ধকার জগৎ লুকিয়ে আছে। কিন্তু আজ তুমি যেইভাবে নিজের সব কিছু আমার জন্য ছেড়ে দিলে, তারপর তোমাকে ভুল বোঝার কোনো অধিকার আমার নেই। আমি তোমার ওই মাফিয়া রূপটাকে নয়, আমি আমার এই সরল ইমনকেই ভালোবেসেছি আর সারা জীবন বেসে যাব। গড়ের নদীর পাড়ে তখন চাঁদের রূপালী আলো ছড়িয়ে পড়েছে। ইমন তুলির কপালে এক পরম ভরসার চুমু এঁকে দিল। আন্ডারওয়ার্ল্ডের সেই রাজকীয় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে রক্তের খেলা আর বন্দুকের গর্জনকে পেছনে ফেলে তারা দুজন নতুন এক সুন্দর ভোরের দিকে এগিয়ে গেল। ইমনে সেই ডাবল লাইফের রহস্যের অবসান ঘটল এক পবিত্র এবং সুন্দর ভালোবাসার হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে।